স্টোরিটা স্টার্ট করার আগে আমি এটা জানিয়ে দিতে চাই যে আই এম ওনলি ডটার অফ মাই প্যারেন্টস অ্যান্ড আমার ফ্যামিলিতে আমার ওনলি 3 মেম্বার্স আমরা। আমি, আমার আম্মু এবং আব্বু। আমরা আগে মোহাম্মদপুরে থাকতাম, রিং রোডে। এখন গাজীপুরে কিছুদিনের জন্য শিফট করেছি। এখানে আমার নানার বাড়ি। রিং রোডের যে বাসায় আমরা থাকতাম সেটা একটা কমিউনিটি সেন্টারের কাছেই, খুব পরিচিত একটা কমিউনিটি সেন্টার, এবং বাসাটা যখন নিলাম তখন আমি ক্লাস 9-এ পড়ি। যাই বাট ফার্স্টে থেকেই ওই বাসাটা আমার ভালো লাগতো না। বাট খুব প্রবলেমে পড়ে ওই বাসাটা আমাদের নিতে হয়েছিল। ওখানে শিফট করার পরে আমাদের বিভিন্ন বিপদ শুরু হয়, সিকনেস, ফিনান্সিয়াল ক্রাইসিস, আরো নানান ধরনের প্রবলেম। আমরা ফার্স্টে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কোনো মানে কেন হঠাৎ এমন হচ্ছে, বাট ধীরে ধীরে বুঝতে পারি যে সামথিং ওয়াজ হ্যাপেনিং। অ্যান্ড অ্যাট ফার্স্ট বুঝতে পারে আমার আম্মু, দেন আমার বাবা, এবং তারপরে আমি। আমার অফন মনে হতো যে আমি স্কুল চলে যেতাম যখন, এবং হয়তো বাবা পরে অফিসে যেত, বাবা হয়তো আম্মুকে অনেক সময় না বলেই চলে যেত। তখন হয়তো কিচেনে কুক করছেন আম্মু, এবং ফিল করছেন যে হয়তো বাবা আছে এবং বাবা কিচেনে কোনো কাজ করছে আম্মুর সাথে। আম্মু আপন মনে কথা বলে যেত বাবার সাথে, এবং বাবার ভয়েসে অবিকলি আম্মুর কাছে রেসপন্স করতো ইয়েস, নো, এই সমস্ত বলে। আমার ভয়েস এত আচ্ছা, এবং আমার ভয়েসেও দিত অনেক সময়, মানে অ্যান্সার করতো অনেক সময়। এটা আম্মু বুঝতে পারতো আমাকে আর বাবাকে, এটা আম্মু বুঝতে পারতো, বাট আমাকে আর বাবাকে বলতো না যদি আমরা ভয় পাই। অনেক সময় কলিং বেল বাজতো, বাট ডোর ওপেন করে দেখা যেত যে কেউ নেই। অনেক সময় হয়তো টিভি দেখছি, মিউট অপশনে দিয়ে হয়তো অন্য রুমে গিয়েছি, এসে দেখতাম মিউট তুলে দেয়। ওই বাসায় থাকতে থাকতেই আমার আম্মু একদিন সাডেনলি অনেক সিক হয়ে গেল। জন্ডিসে আম্মু এত সিরিয়াস অবস্থা হয়ে গেল যে লিভারটা বড় হয়ে গিয়েছিল, এবং আম্মুকে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়েছিল। অনেকদিন আম্মুর ট্রিটমেন্ট চললো। এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আম্মুকে বাঁচানো ইম্পসিবল হয়েছিল। দেখা গেল যে তখন বাসায় ডিস্টার্ব যেন হঠাৎ আরো বেড়ে গেল। বাসায় তখন আমার নানি এসেছিলেন থাকতে। অনলি ছিলাম আমার বাবা এবং আমি, আর আমার বাবার এক কাজিন। দেন সেই সময়গুলোই আমরা বুঝতে পারলাম যে প্রবলেমটা বেসিক্যালি কোথায়। প্রবলেমটা ছিল আমার বেডরুমে, যেটা আমি সেভাবে কখনো টের পাইনি। আমার রুমটা ছিল ঠিক মেইন রোডের পাশে। আম্মু হসপিটালাইজ থাকাকালীন সময়ে আমি থাকতাম আম্মুদের বেডরুমে। তখন এক রাতে আমার রুমে আমার বাবার কাজিন ছিল। ওই রাতে ওনার সাথেও একটা সিরিয়াস কাহিনী ঘটে যায়। উনি মাঝরাতে ফিল করেন যে কেউ ওনার উপরে উঠে ওনাকে জোরে চেপে ধরে রেখেছে, এবং উনি মুভ করতে পারছেন না, ইভেন উনি শ্বাসও নিতে পারছেন না। দেন অনেক কষ্টে সুরা পড়ে উনি রক্ষা পান। এর পরের দিন থেকে উনি আমার রুমে থাকতেন, এবং আমার নানি জানার পর আমাকেও আর থাকতে দিত না ওই রুমে। যথারীতি আম্মুকে বাসায় নিয়ে এলাম 15 দিন পর। আনার 2 দিন পর একদিন বাইরে খুব বৃষ্টি, আমার স্কুল ছিল, এবং তখন বাজে 2:30। এই টাইমে বাবা আমাকে আনতে গিয়েছিল স্কুলে, এবং দাদি ছিল বাসায়, বাট উনি ঘুমাচ্ছিলেন মুরের রুমে। আম্মু আমার জন্য ওয়েট করতে করতে গিয়ে এক সময় রুমে আমার বেডে শুয়ে, এবং কারণ আমার রুমটা ছিল ঠিক বারান্দার পাশেই, এবং জানালা দিয়ে একটা নারিকেল গাছ ছিল, দেখা যেত। এবং আম্মুর চোখ বন্ধ করে শুয়ে থাকে, বাট মানে আসলে ইংরেজিতে লেখা ছিল, আমার প্রবলেম হচ্ছে। বাট ফিল করে যে আম্মুর হাতে কে যেন টাচ করলো খুব ডিপলি। আম্মু স্পষ্ট বুঝলো যে ভেবেছে হয়তো দাদি। আচ্ছা, আম্মু তার মানে উনি বুঝতে পারলেন যে এটা অনুমান করেছিলেন যেটা দাদি, কারণ তখন ডোরটা ক্লোজ ছিল। এমনও না যে বাইরে থেকে কেউ আসবে, বাসায় কেউ ছিল না। আম্মু তখনই উঠলো এবং উঠে দেখলো যে কেউ নেই। হাঁটতে হাঁটতে আম্মুর রুমে গিয়ে দেখে যে দাদি ডিপ স্লিপে। তাহলে আম্মুকে টাচ করলো কে?
কারণ আমার রুম থেকে আম্মুর রুমে ডিস্টেন্সটা মোটামুটি বেশি। মাঝে একটা বড় রুম ছিল, ড্রয়িং রুম কাম ডাইনিং। এটা এত বড় রুম যে এটা ক্রস করে দাদির আম্মুকে টাচ করে আবার এই গভীর ঘুমে যাওয়াটা ইম্পসিবল। তাহলে এটা কে কে ছিল? এমনই একদিন আমার ফুপু গ্রাম থেকে এসে আমার রুমে ঘুমিয়েছে রাতে। উনি অনেক রিলিজিয়াস সূরা পড়েই শুয়েছিলেন। রাত জাস্ট 12:15 বাজে, এরকম টাইমে উনি হঠাৎ খুব শাউট করে আমার রুম থেকে বেরিয়ে আসে। আমরা কিছু বুঝে উঠতে পারি না। হঠাৎ উনি বলল যে দুইবার নিজ চোখে দেখেছে যে কে যেন আমার বিছানায় জোরে ঝাঁকি দিয়েছে এবং লাস্টের বার বিছানা পুরা উঠিয়ে ফেলেছে, মোটামুটি অনেকখানি। আমি হঠাৎ কিছু বুঝে উঠতে পারলাম না এবং যে এটাও পসিবল। যেখানে ফুপি এত রিলিজিয়াস, তার সাথে এমন খুব ভয় পেয়ে গেলাম যে ডে বাই ডে এই যন্ত্রণা বেড়েই চলছে। এবং আম্মু হসপিটাল থেকে বাসায় আসার 1 উইকের কাহিনী। ফুপু ওই রাতে থাকলো না এবং আমরা এক রুমে, আমার বাবা লক করে দিল। ফুপু এই কাহিনী ঘটার পর দিন বাবা বলতে লাগলো যে এগুলো সব ফালতু কাহিনী, এমন কিছুই নেই, আমাদের এগুলো সব হ্যালুসিনেশন। প্রুফ করার জন্য সে নিজেই ওই রাতে থাকবে আমার রুমে। কথা মতো সে থাকলো এবং আমার রুমে আমাদের শত মানা সত্ত্বেও বাবা নর্মালি শুলো রাতে। জাস্ট 12:30 ক্রস করেছে, বাবা ক্লিয়ারলি ফিল করতে লাগলো যে আমাদের রুমটা সাডেনলি অনেক ঠান্ডা হয়ে গেল। যেখানে সেই সময় চলছে চৈত্র মাস, অনেক গরম। বাবা ঠান্ডায় কিছু না পেয়ে আমার বেডশিটটা নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর সে স্পষ্ট শুনতে পেল যে কেউ খুব মনোযোগ দিয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ছে। বাবা চোখ খুলে ফেললো এটা দেখার জন্য যে কেউ আছে কিনা, কারণ আমার রিডিং টেবিলে ছিল ঠিক, আর টেবিলটা ছিল ঠিক আমার বেডের সাথে লাগানো, কিন্তু বাবা কাউকে দেখলো না। উল্টা পড়ার সাউন্ডও অফ হয়ে গেল। এরপরেও 2-1 বার এমন হলো। দেন কিছুক্ষণ পর যখন রাত প্রায় 3টা, তখন ঘটলো আরো লোমহর্ষক এক কাহিনী। আমার বিছানা ছিল ফোমের, কেউ বসলে দেবে যেত। বাবা স্পষ্ট খেয়াল করলো যে বিছানাটা দেবে গেল এবং এক সাইডে সেটা দেবে গেল, এবং যেখানে ওই রুমের কেউ নেই, কাউকে দেখতে পেল না বাবা, বাট বিছানাটা চারিদিক দিয়ে দেবে গেল। একবার পায়ের কাছে, একবার হাতের কাছে, একবার মাথার কাছে। বাবা কিছু বুঝে উঠতে পারলো না, বাট এতটুকু বুঝলো যে কিছু একটা ঘটছে এন্ড কিছু একটা আছে এই রুমে। বাবা বিছানা থেকে ভয়ে উঠল না, কারণ যদি হিতে বিপরীত হয়। কিন্তু বাবার কোনো ক্ষতি করলো না, যথারীতি সারা রাত এভাবেই কাটলো। দেন ভোরের আজানটা পড়া মাত্র বাবা ফিল করলো বাবা ঘামছে এন্ড রুমের ঠান্ডাটা কেটে যাচ্ছে আর সব নর্মাল হয়ে যাচ্ছে। এরপর বাবা রুম থেকে বের চলে এলো নিজের রুমে। দেন সকালে যখন আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসলাম, তখন বলল যে রাতের এই কাহিনী। এরপর আমাদের সবার বিশ্বাস হলো যে আমাদের রুমে কিছু একটা রয়েছে। অনেক অনুসন্ধান করা হলো, বাট যে ঘটনাটা কিছু আগে ঘটেছিল, যে বাড়িটা কিছু আগে ঘটেছে, আচ্ছা যে বাড়িটায় কিছু আগে ঘটেছিল কি নাকি তেমন কিছুই খবর পাওয়া গেল না। বাট জাস্ট এতটুকু জানলাম যে আগে এই ফুল ফ্লোরটা একটা ক্লিনিক ছিল, দেন 2 ইউনিট ভাড়া দেয়া হয়। শুধু যে আমরা ফিল করতাম তা না, আমাদের ওপরের ফ্লোরের এক ফ্যামিলি ছিল, ওনারাও ফিল করতো। এমন অনেক সময় হতো যে হয়তো পড়ছি, চোখের সামনে থেকে আমার চশমা পাচ্ছি না, স্কেল পাচ্ছি না, এবং সারা বাড়ি খুঁজেও পেতাম না। দেন হয়তো দেখা যেত যে খাটের নিচে কিচেনে ওটা পড়ে আছে। এমন হতো যে আমি জাস্ট গান শুনছি, হঠাৎ ভেতরের পাওয়ার থেকে কেউ পাওয়ার অফ করে দিল, অর্থাৎ সেটের পাওয়ার অফ করে দিল। বুঝতে পারলাম না কি। উইন্টার সিজনে এমন হতো যে পুরো বাড়ির জানালা বন্ধ, কোনো জায়গা দিয়ে বাতাস পাস করার কোনো উপায় নেই, ফ্যান অফ। রাতে ঘামছি, স্পষ্ট শুনতে পেলাম আমার উইন্ড চাইম বাজলো সারা রাত, ধীরে ধীরে টুনটুন টুনটুন করে ননস্টপ। ওই বাসায় শিফট হওয়ার পর আমি 2 বার সিক হয়ে গিয়েছিলাম সিরিয়াস ভাবে। ফার্স্ট সেকেন্ড টার্ম এক্সামও দিতে পারলাম না। বাবার বিজনেস ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছিল, কোনো উন্নতি হচ্ছিল না। যাই হোক, এত সব প্রবলেম ফেস করার পরও আমরা 1 বছর ওখানে কাটালাম অনেক কষ্টে। দেন আমরা অন্য একটা বাড়িতে শিফট করলাম। এরপর
থেকে আমাদের ক্রাইসিস ধীরে 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 শেষ হয়ে যেতে লাগলো। ওই বাড়িটা আমাদের জন্য টোটালি একটা ব্যাড লাক ছিল। এসব ফার্স্টে আমরা ভাবতাম যে হয়তো এগুলো আমাদের হ্যালুসিনেশন, বাট একের পর এক কাহিনী হওয়ার পর আমার বাবার ওই কাহিনীর পর থেকে আমরা ওভারশিওর ছিলাম যে কিছু না কিছু আছে এই বাসাটায়। আর হ্যালুসিনেশন তো সবার সাথে হয় না। ওই বাড়িটার দিকে আজও তাকালে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমরা পারতপক্ষে মনে করি না, বাট এখন আমরা যেখানে আছি আমার নানার বাড়ি, এটাও একটা বিরাট হন্টেড হাউস। এটা গাজীপুর ডিস্ট্রিক্টে এবং এটা অনেক 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 পুরনো বাড়ি। এখানে অনেক ভুতুড়ে কাহিনী ঘটে যা আমরা বুঝতে পারি। যাই হোক, এই হলো আমার লাইফের মানে ভয়ের কাহিনী। আশা করছি যে আপনাদের ভালো লেগেছে এবং আপনি যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। ঘটনাটা ভালো ছিল, বাট আপনি যদি আপনার এবার গাজীপুরের ঘটনা পাঠান তাহলে অবশ্যই বাংলায় লিখে পাঠাবেন প্লিজ, এটা অনুরোধ থাকলো। পড়তে খুব অসুবিধা হয়েছে, বাট ঘটনাটা এত বেশি ভালো ছিল যে আমি না পড়ে পারিনি। যাই হোক, এই ঘটনাটা আমরা পড়ে শুনলাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই SMS এর মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমাদেরকে SMS করার নিয়মটি আমি বলে দিয়েছি, তারপরে আরেকবার বলি। মোবাইলের মেসেজ আপনি টাইপ করতে হবে ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। মামুন বান্দরবান থেকে আমাদের SMS করেছেন, তিনি বলছেন ভয় লাগছে। মুক্তি মিম খালিশপুর খুলনা থেকে SMS করেছেন। সিনথিয়া শাহরিন SMS করেছেন আমাদেরকে। এছাড়াও তন্ময় সূত্রাপুর থেকে SMS করেছেন আমাদেরকে রাসেল হেলাল। এছাড়াও আমাদেরকে ইথিকা SMS করেছেন এবং তিনি বলছেন যে আই এম নট স্কেয়ার্ড অ্যাট অল বাট আই এম এনজয়িং ইট। বাহ, চমৎকার। হৃদয় আমাদেরকে রাজশাহী থেকে লিখেছেন, SMS করেছেন। রাব্বি আমাদেরকে SMS করেছেন মতিঝিল থেকে। জাহিদ আমাদের SMS করেছেন। ধ্রুব SMS করেছেন। হিমেল, মহিন, আহমেদ। এছাড়াও মারুফ SMS করেছেন আমাদেরকে কেরানীগঞ্জ থেকে। শাওন আমাদেরকে শিবগঞ্জ থেকে SMS করেছেন। বাইজিৎ আমাদেরকে SMS করেছেন। মহিউদ্দিন খান কুমিল্লা থেকে। দিদার গাজীপুর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি তোফাজ্জল SMS করেছেন, সোহান, মাসুম সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আজকে আসলে যারা এসেছেন তাদের সবগুলো ঘটনাই বেশ মানে আপনাদেরকে আনন্দ দেবে এবং আমি সেই জন্য ওয়েট না করে সরাসরি চলে আছি তাদের কাছে। প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন, আমরা গত সপ্তাহ পর্যন্ত দেখেছি, মানে গত সপ্তাহের আগের সপ্তাহ পর্যন্ত আমরা দেখেছি যে অনেক SMS পেয়েছিলাম আমি, আমার মানে হিসাব নাই এরকম SMS পেয়েছিলাম আরিফিন ভাইয়ের জন্য। সো আরিফিন ভাই ইজ হিয়ার এবং চমৎকার একটা ঘটনা নিয়ে আসছে এবং বিশেষ করে এই ঘটনাগুলো যারা সিলেটে আছেন তাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ সিলেটের ঘটনা এগুলো। আরিফিন ভাই, ঈদ কেমন কেটেছে আপনার? থ্যাংক ইউ রাসেল ভাই, চমৎকার কেটেছে। ওকে, আপনি কি মানে যে ঘটনাটা বলছেন এটা কি ঈদের ছুটিতে গিয়েছিলেন নাকি তারও আগের ঘটনা? আমি যে ঘটনাটা বলবো এটা আসলে আমি 3-4 বছর আগে গিয়েছিলাম, আর এই বছর আমি গিয়েছিলাম শ্রীমঙ্গল। আচ্ছা, তো ওটারই ফলো আপ করার জন্য আর কি, বেসিক্যালি অফিসের কিছু কলিগ সহ। তো আমি যেটা বলবো সেটা 3-4 বছর আগের ঘটনা। আরেকটা কথা বলে রাখি, ঈদের দিন আমরা খেয়েছিলাম ভূত FM এ যথারীতি। ওকে, তো ইট ওয়াজ ফান। আচ্ছা, তো হাই লিসনার্স, সবাইকে প্যারানরমাল জগতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার কাহিনীটা। 3-4 বছর আগে আমি এবং আমার এক বন্ধু মিলে, আমরা দুইজন মিলে ট্রেনে করে শ্রীমঙ্গল চলে যাই কিছুদিনের জন্য ঘোরার জন্য। ওটা ছিল আমার দ্বিতীয়বার শ্রীমঙ্গল যাওয়া। তো আমরা ওখানে BRT এর টি রিসর্টে গিয়ে উঠি। চমৎকার, আপনারা যারা গিয়েছেন তারা সবাই জানেন, ভিতরে খুব চমৎকার পরিবেশ। তো আমরা ওখানে ঘুরতে ঘুরতে, আমি আগে যে অর্গানাইজেশনে ছিলাম ওখানে থাকতে আমার বিমল কৃষ্ণ দাস নামে একজনের সাথে, এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়। তো পরে জানতে পারি যে উনি ফিনলে টি গার্ডেনের তৎকালীন GM ছিলেন। তো যাই হোক, আমি ওখানে গিয়ে আমরা দুইজন ঘুরে ফিরে একটা সময় আমার ওনার কথা মনে পড়ে এবং আমার ফোন বুকে আমি ওনার নাম্বারটা পাই। তো নাম্বারটা পেয়ে আমি জাস্ট ওনাকে, যেহেতু অত কাছে গিয়েছি, হাই হ্যালো করার জন্য ওনাকে আমি কল করি। তো কল করে কথা হয়, তো দাদা খুব খুশি হয়ে যায় ওখানে আমি এসছি শুনে। তো কিছুতেই ছাড়বেন না, ওনারা এমনিতেই খুব অতিথি পরায়ণ হন। তো উনি বললেন যে একদিন দেখা করার জন্য উনি আমাকে ঘোরাবেন, ফিনলে টি গার্ডেন ঘোরাবেন, ঘুরিয়ে দেখাবেন। তো যথারীতি আমি এবং আমার বন্ধু মিলে একদিন ওনার আপ্যায়ন গ্রহণ করি, চলে যাই একদিন সরাসরি ওনার কাছে। তো সারাদিন উনি আমাদেরকে ফিনলের যে বিশাল টি এস্টেট আছে ওখানে ঘুরিয়ে দেখান, কারখানা ঘুরিয়ে দেখান দিনের বেলা। এখানে একটু ছোট্ট করে বলে রাখি, যারা শ্রীমঙ্গল গেছেন তারা সবাই জানেন যে ওই জায়গার টি গার্ডেন গুলো খুব ছড়ানো ছিটানো থাকে। এক সাইডে ফিনলে, এক সাইডে ইস্পাহানি, এক সাইডে মির্জাপুর, এবং মানে হাজার হাজার একর জায়গা নিয়ে টি গার্ডেন। অসম পরিবেশ।
তো ওখানে আরেকটু কথা বলে রাখি, ওই টি গার্ডেন গুলো সবগুলাই ব্রিটিশ স্ট্রাকচারে করা। তাদের নিয়ম কানুন, কোড অফ কন্ডাক্ট সবকিছুই ইভেন টুডে এখন পর্যন্ত ব্রিটিশ স্ট্রাকচারই তারা ফলো করে। সেইভাবেই তারা হাফ প্যান্ট পরে ঘোরে, সেইভাবেই তাদের মোটর বাইক বা কারো সাইকেল বা জিএম হলে তাদের গাড়ি, তাদেরকে পুরাটা চক্কর দিতে হয়। এবং সেই টি গার্ডেন গুলো ছাড়িয়ে সামনে চলে গেলে জঙ্গলের ভিতর আস্তে আস্তে রাস্তাটা ঢুকে যায়, লাউয়াছড়ার রেইন ফরেস্টের ভিতর দিয়ে রাস্তাটা চলে যায়, তারপরে খাসিয়াদের পল্লী, তারপরে মণিপুরি পল্লী, এগুলো সব ক্রস করে যেতে যেতে মানে এটা মাইলের পর মাইল, ইটস মানে কি বলবো, একটা কমপ্লিট ডিফারেন্ট ওয়ার্ল্ড। তো আমরা ওখানে ঘুরে ফিরে একটা সময় বিমল কৃষ্ণ দাস ওনার সাথে দেখা করি। উনি আমাদেরকে আপ্যায়ন করেন, ক্লাবে নিয়ে যান, চমৎকার একটা ক্লাব হাউস আছে ওখানে, আমরা ঘুরে দেখি, আমাদের খুব ভালো লাগে। তো উনি বলেন যে বিকালবেলা চলে আসেন, আমার বাংলোতে চলে আসেন, আজকে রাতে আড্ডা দেওয়া যাবে আর রাতের আপ্যায়ন রইল। তো যথারীতি আমরা দুই বন্ধু ঘুরে ফিরে সারাদিন ওনার সাথে ঘুরে ফিরে বিকালবেলা ওনার আপ্যায়নে চলে যাই। টিলার উপরে বেশ খানিকটা যেতে হয়, গেলে পরে টিলার উপরে ওনার খুব চমৎকার একটা বিশাল বাংলো আছে, যেখানে প্রায় 17-18টা রুম, এবং প্রত্যেকটা রুম খুব নিট এন্ড ক্লিন, গুছানো। ম্যাক্সিমাম রুম গুলা ওনার লক করা থাকে, তালা মারা থাকে। তো আমি একটা জিনিস অবাক হলাম যে দাদা ওখানে একা থাকেন। তো আমরা যেতে যেতেই জিজ্ঞেস করছিলাম যে দাদা আপনার সাথে আর কে কে থাকে? বলে যে এখানে ভৃত্য বয় বেয়ারা ছাড়া আমার সাথে আর কেউ থাকেন না। তো যাই হোক, আমরা জানলাম যে দাদার সাথে প্রায় 7-8টা কেয়ারটেকার, মালি, ভৃত্য, বয় বেয়ারা এরাই থাকে, পরিবারের আর কেউ থাকেন না। তো সদানন্দ নামে একজন বেয়ারা ছিল, মানে উনি কুক এবং কেয়ারটেকার একই সাথে দাদার। তো বলছিল যে সদানন্দ রাত 8টা-9টা পর্যন্ত ম্যাক্সিমাম থাকে, এরপরে ও চলে যায়। মানে নর্মালি বিকালের পরে নর্মালি যেটা হয় ওখানকার বিকাল পর্যন্ত টি গার্ডেন গুলো মোটামুটি একটু ভিড় থাকে, মণিপুরি খাসিয়ারা যারা ওয়ার্কার থাকে তারা ওখানে থাকে। বিকালের পরে 5টার পরে তাদের ছুটি হয়ে গেলে ওখানে প্রায় ভুতুরে একটা পরিবেশ হয়ে যায়, সবাই চলে যায় এবং হাজার হাজার একর জমি জাস্ট খালি চা বাগান। এবং ওর ভিতরেই একটা জায়গায় সেই বাংলোতে দাদা একা থাকেন। মানে ব্যাপারটা চিন্তা করলেই গা ছমছম করে। এবং তাদের যে লাইফ স্টাইল, বিকাল 5টার পর থেকে পরদিন সকাল 6টা হওয়া পর্যন্ত তার কিন্তু মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং তার কিচ্ছু করার থাকে না। তো ওই সময়টা মানে আমরা দূরে থেকে দেখি যে তাদের সুযোগ সুবিধা অনেক কিছু, বাংলো, গাড়ি, এটা ওইটা অনেক কিছু আমাদের খুব লুক্রেটিভ মনে হয়, কিন্তু তাদের সাথে কথা বলে যে ফিলটা হয়, মানে এত প্যাথেটিক একটা মানুষের লাইফ হতে পারে। ইটস লাইক আমি আপনাকে হাজার হাজার একর জমি দিয়ে দিয়েছি এন্ড ইউ আর অ্যালোন, জাস্ট এই ফিলটা হয়। এবং এখানে একটু বলে রাখি, সেই ব্রিটিশ আমল থেকে অনেক ঘটনা প্রচলিত আছে, অনেক ভুতুরে ঘটনা আছে। এমন অনেক ঘটনা ঘটেছে যে চা বাগানের শ্রমিকদের ঝগড়া মিটমাট করতে গিয়ে ম্যানেজার খুন হয়েছেন, তার মৃতদেহ পাওয়া গেছে, তার হাত পা লাশ, কাটা লাশ পাওয়া গেছে, খুব বীভৎস লাশ। এবং সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে আরো অনেক ভুতুরে ঘটনার জন্ম নিয়েছে। এরকম অনেক কাহিনী ওখানে মুখে মুখে প্রচলিত আছে। তো আমরা যেদিন যাই সেই সন্ধ্যাবেলা আমি, দাদা আর আমার ওই বন্ধু, আমরা 3জন হেঁটে হেঁটে যাচ্ছিলাম দাদার বাংলোর দিকে আর এইসব কাহিনী শুনছিলাম। তো উঠে দেখলাম বাংলোটা খুব চমৎকার, সামনে উঠোনের মতো বসার জায়গা, ওখানে চেয়ার টেবিল পেতে দেয় দাদা, আমরা বসি। তো দাদা বলে যে সদানন্দকে একটু বাজারে পাঠিয়েছি, ও চলে আসবে, আপনারা বসুন। তো আমরা বসে হালকা গল্প করতে থাকি। তো কিছুক্ষণ গল্প করার পরে আমি বলি যে দাদা আমি একটু টয়লেটে যাই। তো দাদা হঠাৎ করে বলে যে আরিফিন, একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমি তো একা মানুষ, একা থাকি, তো আমি একটা টয়লেটই ইউজ করি। তো আমার টয়লেটটা গত 2-3 দিন ধরে পানির লাইনটা সম্ভবত ফেটে গেছে অর সামথিং। আমি খবর দিয়েছি মিস্ত্রি আসবে। তো আমি ইন দ্য মিন টাইম এই 2-3 দিন ধরে আমাকে নিচে একটা টয়লেট আছে, একটা ছোট একটা ঘর আছে, ওখানে একটা কাঁচা টয়লেট আছে, ওটা ইউজ করতে হচ্ছে। আপনাকে একটু কষ্ট করে নিচে যেতে হবে। আমি বললাম কোনো সমস্যা নাই দাদা, আমাকে আপনি বলেন, আমাকে রাস্তা দেখায় দেন, আমি চলে যাচ্ছি। আপনি চিনবেন? আমি বললাম জি হ্যাঁ আমি চিনি। তো বললো এই তো এখান দিয়ে নেমে একটু সামনে চলে যাবেন, ডানে যাবেন, হাতের ডানে ঘুরলেই সোজা চলে যাবেন, সোজা গেলে একটা ছোট্ট টিনের বাংলো দেখবেন, ওর পাশেই। তো আমি কথা শুনে হেঁটে চলে যাচ্ছি, হেঁটে নিচে নামলাম, বেশ খানিকটা যাচ্ছি আর মনে মনে চিন্তা করছি যে এই তো একটু সামনে, এই তো একটু সামনে, চিন্তা করতে করতে প্রায় 10 মিনিট হেঁটে ফেলেছি। তো যেখানে এসে উনি ডানে যেতে বলেছেন ওখানে 3 রাস্তার একটা মোড়। ওই মোড়ে এসে আমি একটু দাঁড়িয়েছি, দেখি সামনে থেকে, অপোজিট থেকে 10-15 গজ সামনে থেকে একটা লোক আসছে, লুঙ্গি পরা, গায়ে সাদা রঙের শার্ট,
আমি তার দিকে ভ্রুক্ষেপ না করে আমি খুঁজতে থাকি যে এখান থেকেই তো ডানে যাবো, জাস্ট একটু কনফিউজ থাকি। ওই লোকটা কাছে এসে আমাকে জিজ্ঞেস করে, বাবু টয়লেট খুঁজছেন নাকি? তো আমি বলি, আপনি কি সদানন্দ? তখন বলে, জি বাবু, ডান দিকে, এইদিকে চলেন। বলে উনি আমাকে নিয়ে হেঁটে চলে যায় ডান দিকে। তো বেশ খানিকটা হাঁটতে হাঁটতে আমি ওনার সাথে কথা বলতে থাকি, কি বাজার করে ফিরলেন? তো উনি জাস্ট ইশারায় বা ইয়ে করে এই টাইপের জবাব দেয়। তো উনি আমাকে হাঁটতে 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 সেই ঘরটার কাছে নিয়ে যায়। তো ঘরটার কাছে গিয়ে, এবং যেতে যেতে উনি বলে যে, আমি জিজ্ঞেস করি যে এই টয়লেটটা কার, এই ঘরটা কার? তো উনি বলে যে এখানে একজন মালি ছিল, কিছুদিন আগে ওর খুন হয়েছে। তো কিভাবে খুন হয়েছে? তো সে বলে যে এরকম মারামারির জের হিসেবে একদিন সকালবেলা তার লাশ পাওয়া যায় এখানে, হাত পা কাটা, মাথা কাটা অবস্থায়। তো কোথায়? এই ঘরের ভিতরেই। তো এটা তারই ঘর। তো আমি মনে মনে চিন্তা করলাম, বললাম, দাদা আপনি একটু দাঁড়িয়ে থাকেন, কিছু মনে করবেন না, একটু দাঁড়িয়ে থাকেন, আমার বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। বলছে, হ্যাঁ আমি আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি যান। আমি যাই, বাথরুমটা ইউজ করি। বাথরুমটা ইউজ করতে করতে আমার মাথায় হয়তো সেই চিন্তাটাই ঘুরছিল, লাশ, হাত পা কাটা। হঠাৎ দরজায় একটা ঠকঠক আওয়াজ শুনি। আমি জোরে আওয়াজ দিই, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, হয়ে গেছে। আমি তারপরে হাত মুখ ধুই, একটু মুখে চোখে পানি দেই, ঠিকঠাক হই, ঠিক তখনই আবার দরজায় ঠকঠক। আমার একটু বিরক্ত লাগে যে 2-3 মিনিটের মধ্যে কি হচ্ছে, এতবার দরজায় ঠকঠক করতে। আমি সাথে সাথে দরজা খুলে ফেলি আওয়াজ শুনে। খুলেই দেখি দরজার সামনে আশেপাশে কেউ কিছু নাই, ডানে বামে তাকাই, কেউ নাই। প্রায় 30 গজ সামনে গেটের কাছে সদানন্দদা দাঁড়ানো। এত অল্প সময়ের মধ্যে আমার মাথায় ঠিক কাজ করে না। তো আমি হেঁটে বের হয়ে সদানন্দদাকে গিয়ে জিজ্ঞেস করি, দাদা আপনি কি দরজায় নক করেছিলেন কিনা? তো দাদা আমাকে যেটা বলে যে, না বাবু, আমি তো আপনার দরজায় নাড়া দিইনি, হওয়ার কথাও না, কারণ একটা লোক নক করার সাথে সাথে 30 গজ সামনে কিভাবে চলে যাবে? তো ততক্ষণে সন্ধ্যা হয়ে আসছে প্রায়। আমি দেখি ওনার হাতে একটা হারিকেন জ্বলছে। আমি বললাম, দাদা হারিকেন কোথায় পেলেন? তুমি বললো যে আমি বাসায় গিয়ে নিয়ে এসেছি, আপনার রাস্তা চলতে কষ্ট হবে, তো তাই আমি হারিকেন নিয়ে আসছি। বললাম, বাহ, বেশ চমৎকার। হেঁটে হেঁটে যাচ্ছি আর মনে মনে চিন্তা করছি যে এই রাস্তাটা দৌড়ে গেলেও তো কম করে না হলেও 5 মিনিট লাগবে, হেঁটে গেলে 15-20 মিনিট, আর আমি বাথরুমে ছিলাম 2 মিনিট। যাই হোক, আমার মাথা ঠিক থাকলো না। আমি আর চিন্তা না করে ওনার সাথে গল্প করতে থাকি, হাঁটতে থাকি, এই অঞ্চল সম্পর্কে কথাবার্তা বলি। সদানন্দ দা যেটা বলেন যে এই অঞ্চলে অনেক কাহিনী আছে, আমি রাসেল ভাই এবং ভূত এফএম এর টিমকেও রিকোয়েস্ট করব যে এই অঞ্চলগুলো যেন একটু আমরা এক্সপ্লোর যাবো, করা আমরা হয়। আমরা খুব দ্রুতই আমরা যাবো, আমরা প্ল্যান করছি অলরেডি। থ্যাংক ইউ রাসেল ভাই। তো যেটা বলছিলাম যে উনি তখন হাঁটতে হাঁটতে আমি ওনার সঙ্গে কথা বলতে থাকি, এই অঞ্চলের বিভিন্ন কাহিনীগুলো অল্প অল্প বলতে থাকে। তো হঠাৎ কথা বলতে বলতে আমি খেয়াল করি যে হারিকেনের আলো, হারিকেনটা ওনার ডান হাতে ধরা, আমরা দুজন হাঁটছি, আমার ছায়া পড়ছে, ওনার কোনো ছায়া পড়ছে না। আমি বেশ ভালো করে খেয়াল করার চেষ্টা করি, মানে কথা বলতে বলতেই আমি খেয়াল করার চেষ্টা করতে থাকি যে কি ব্যাপার, ওনার ছায়া নেই কেন। আমি একটা সময় ওনার কাছে হারিকেনটা চাই, যে দাদা আমার হাতে একটু দিন তো হারিকেনটা। উনি বলে যে, না বাবু, আমার চাকরি চলে যাবে, বাবু এটা হবে না, বাবু এটা আমি করতে পারবো না। কিছুতেই উনি আমার হাতে হারিকেন দেবেন, আমি যতই রিকোয়েস্ট করি উনি দিবেনই না। একটা পর্যায়ে আমিও একটু একরোখামি করতে থাকি, দাদা দেন না, দাদা দেন না, জোরাজুরি করে হারিকেনটা নিতে যাই। উনি বলতে থাকে, বাবু অনেক গরম, আপনি হাত দিয়েন না। তো একটা পর্যায়ে আমি যখন নিতে যাব, উনি প্রায় ধমকের সুরে বলে ওঠেন, না বাবু, দেয়া যাবে না। এমন ভাবে বলে যে আমি একটু স্টান্ড হয়ে যাই, উনি তো এভাবে আমাকে বলতে পারেন না। তো আমি একটু পিছনে সরে আসি এবং আমি ওনার সাথে হাঁটতে থাকি। আমি বলি, আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়াই না, হাঁটতে থাকি। তো কিছু দূর হেঁটে যাওয়ার পরে দেখি যে লুঙ্গি পরা ছিলেন উনি, লুঙ্গিটা ওই অঞ্চলের মানুষ সবাই লুঙ্গি একটু উপরে পড়ে, মানে হাঁটুর থেকে একটু নিচে গিয়ে শেষ হয়ে। তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওনার ডান পাটা গোড়ালি পর্যন্ত আছে, এরপরে আমি পাতাটা নেই। আমি জিজ্ঞেস করি, দাদা আপনার পায়ে কি হয়েছিল? তো উনি একটা ছোট্ট কাহিনী আমাকে তখন শুনিয়ে দেন যে 71 সালে পাক হানাদার বাহিনীর গোলাগুলির সময় বম্বিং হয়েছিল, ওই বম্বিং এ ওনার ডান পায়ের পাতাটা উড়ে যায় ওই সময়। তো কাহিনীটা আমি শুনি, শুনে চুপচাপ ওনার সাথে হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আমরা চলে আসি গেট পর্যন্ত। এসে আমাকে উনি বলেন যে, বাবু আপনি ভিতরে গিয়ে বসেন, আমি একটু সদাই করে আসছি। আমি বললাম ঠিক আছে। আমি আর কথা বাড়াই না, ওনার সাথে হেঁটে ভিতরে যাই। ভেতরে এসে দেখি আমার বন্ধু আর দাসবাবু, জিএম স্যার, উনি বসে আছেন। ওরা হাসাহাসি করছেন, আমাকে বলছেন, কি এতক্ষণ আপনি খুঁজে পেয়েছিলেন, টয়লেট খুঁজে পেয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, সমস্যা হয়নি, পথে যাওয়ার সময় আমার সদানন্দদা দেখা হয়ে গেল, তো উনি নিয়ে গেল। এটা বলার পরে দুইজনই আমার দিকে হা করে তাকিয়ে আছে, তো মুখ চাওয়াচাই করছে। জিএম স্যার বলছে, আপনি কি বললেন? আমি বললাম যে, হ্যাঁ সদানন্দদা বাজার করে ফিরছিলেন, আমার সাথে দেখা হয়ে গেল, উনি পরিচয় হলেন, আমাকে নিয়ে গেলেন, টয়লেট দেখিয়ে দিলেন। সদানন্দ আপনাকে দেখিয়ে দিয়েছে? আমি বললাম, হ্যাঁ।
তো উনি হাসছেন, আমার বন্ধুটাও হাসছে মিটমিট, আমি কিছুই বুঝতে পারছি না। তো কিছুক্ষণ পরে উনি ডাক দিলেন জোরে, সদানন্দ সদানন্দ বলে ডাক দিয়ে উনি ভেতর থেকে কাউকে ডাকছেন। আমিও একটু কনফিউজ, আমি বসে আছি চুপচাপ দেখার জন্য কি দেখতে যাচ্ছি। তো দেখলাম ভেতর থেকে আরো বয়স্ক একটা লোক বের হয়ে আসছে। জাস্ট আমি অবাক হয়ে গেলাম। আমি এখন যে লোকটাকে দেখছি সে জাস্ট আরো বয়স্ক, তার দাড়িগুলা সাদা হয়ে আসছে, চুলগুলা সাদা হয়ে আসছে, চামড়া কুচকানো, একটু ঝুঁকে পড়েছে। আর আমি যেই লোকটাকে দেখেছি সে ঠিক তার 20 বছর আগের রূপ, চুলগুলো কালো, দাড়িগুলো কালো, স্ট্রেট। আমি আর একটা কথাও বাড়াই না। আমার বন্ধু যে ছিল আমার সাথে সে তখন রীতিমতো হাসছে আমাকে নিয়ে, মানে তুই তুই মামা পারিস, এরকম একটা ভাব। আমি চুপ করে আছি, আমি খুব ডিস্টার্ব ফিল করছি যে আমি কি বলবো। তো জিএম স্যারও বলছে, এসা হতা হ্যায় দাদা, এসা হতা হ্যায়, প্রথমবার আসছেন, থাকেন, গল্প টল্প শুনেন, আরো অনেক কিছু হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো চাটা নিয়ে আসছে সদানন্দ, চা দিয়ে চলে যাচ্ছিল। অসাম, এ গ্রেডেড 3 এই। তো খাচ্ছিলাম, হঠাৎ চায়ে সিপ দিতে দিতে আমার মনে হল, কি যেন মনে হলো, আমি বললাম যে একটু সদানন্দ তাকে ডাকবেন। তো বলছে আবার কি হলো? আমি বললাম, একটু ডাকুন প্লিজ। আমার রিকোয়েস্টে ওনাকে ডাক দিলেন, উনি ভিতর থেকে আবার আসলেন। আসার পর আমি বললাম, দাদা আপনার পাটা একটু দেখি, লুঙ্গিটা একটু উঠান তো। তো আমি দেখলাম এবং ওনারাও দেখলেন যে তার ডান পাটা গোড়ালি পর্যন্ত আছে, পায়ের পাতাটা নেই। আমার ফ্রেন্ডটা আমাকে আবার বলছে, কি রে কি হলো? আমি বললাম, দাদা এটা কি আপনার 71 সালে বম্বিং এর সময় এই অঞ্চলে, আমি পুরো ঘটনাটা ওনাকে বললাম, বম্বিং এর সময় আপনার পাতাটা এইভাবে এইভাবে উড়ে গিয়েছিল। তো উনি দেখলাম ওনার চোয়াল হা হয়ে গেছে, কোনো কথা নাই। তখন ওই জিএম যিনি ছিলেন দাসবাবু, উনিও একটু নড়ে চড়ে বসলেন, কারণ কাহিনীটা উনিও জানেন। আর আমার ফ্রেন্ড তখন কিছুই বুঝছে না। এইরকম অবস্থায় ওই দাসবাবু বললেন, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি ভিতরে যাও। বলবো যে আরিফিন ভাই সরি, আসলে আমরা বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, আপনার সাথে কিছু একটা হয়েছে, দিস ইজ সিরিয়াস। আমি বললাম যে হ্যাঁ, আমি আসলে এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, তো বুঝতে পারছেন আপনি এখন। তো এই বলে আমরা ওই দিনের আলোচনা শুরু করলাম। আমরা এই আলোচনাটা শুনবো, তার একটা ছোট্ট ব্রেক নিয়ে তো আসতে হবে, এবং এরপরে আরেকটা ঘটনা রয়েছে আরিফিন ভাইয়ের, যেটা হচ্ছে আসলে এরপরে ওই ভদ্রলোকের ঘটনা, দাসবাবু দাস সাহেবের ঘটনা। আমরা দাসবাবু সাহেবের ঘটনাটা শুনবো, একটা ছোট্ট ব্রেক নিতে হবে। ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:34। আমি রাস্তায় আছি, সাথে ফিরে এলাম আবারও। এবং এই ব্রেকের মাঝখানে আমি আসলে এসএমএস গুলো পড়ছিলাম, এবং সেই এসএমএস গুলোর ম্যাক্সিমাম এসএমএস একরকম, ওয়েলকাম ব্যাক আরিফিন ভাই। এছাড়াও আরিফিন ভাই ঘটনাটা অনেক ভালো হয়েছে, অনেক চমৎকার, এই ধরনের প্রশংসা। বাট আমি এসএমএস পড়লে আমার মনে হয় যে গল্পের যেখানে রেস্টটা রেখে শেষ করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে। আমি সরাসরি ঘটনায় চলে যাই, আবার আরিফিন ভাইয়ের কাছে যাচ্ছি। থ্যাংক ইউ। তো এরপরে যেটা হলো, সেই দাসবাবুর সাথে আমরা বসি, চা নাস্তা শেষ হয় আমাদের পর্ব, এবং দাসবাবু একটা সময় তার গল্পের থলি খুলে বসেন। আমরা ফোর্স করতে থাকি যে উনি এখানে একা থাকেন কেন, বৌদি কেন চলে গিয়েছিলেন, এটা জানতে চাচ্ছিলাম। তো উনি বলতে না চেলেও একটা সময় বেশ আমাদের চাপাচাপিতে বলতে বাধ্য হন আর কি। তো বলেন যে ঠিক আছে, শুনতে চাচ্ছেন শুনুন। সেটা ছিল 94 সালের কাহিনী। উনি যখন প্রথম জয়েন করেন এখানে, বৌদি সহ আসেন, এই বাংলোতেই ওনাকে দেয়া হয়, এই বাংলোতেই উনি ওঠেন। তো এখানে একটু বলে রাখি, উনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন, ডাক্তারি পড়েন। তারপরে একটা সময় বেশ কিছু ঘটনায় একটু বিরক্ত হয়ে উনি ওনার ট্র্যাক চেঞ্জ করেন। উনি এই মানে ব্রিটিশ ইয়ের আন্ডারে, তখন ব্রিটিশ ছিল বুঝলে, তো ওই ইয়ের আন্ডারে উনি এখানে জয়েন করেন, এই স্টেটে জয়েন করেন, এবং উনি ওনার পুরো প্রফেশন চেঞ্জ করেন। তো যাই হোক, উনি তখন বৌদিকে নিয়ে এখানে চলে আসেন, থাকতে শুরু করেন। প্রথম দিনগুলো খুব চমৎকার ছিল ওনার ভাষ্যমতে, বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল, চা বাগানে ঘুরে, বৌদিকে নিয়ে ঘুরে সময় কেটে যাচ্ছে। ঘটনা শুরু হয় একটা টেলিফোন থেকে।
একটা টেলিফোন প্রায় বেজে উঠত। ওখানকার মানুষজন টেলিফোনকে এখনো কলের গান বলে। কলের গান বেজে উঠলো। তো ওই টেলিফোনটা বেজে উঠলে টেলিফোন ধরতে গেলেই টেলিফোনের ওপার থেকে একটা যান্ত্রিক ভয়েসে আসতো 6494 6494, একটা নির্দিষ্ট ডিউরেশন পরপর 6494 এই ভয়েসটা শোনা যেত এবং বোঝা যেত এটা যান্ত্রিক একটা কল। তো উনি বিরক্ত হয়ে রেখে দিতেন। তো বৌদিও যার পর নাই এই কলটা রিসিভ করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছেন। একটা সময় 2 দিন 3 দিন পরে উনি ওই শহরে গিয়ে টেলিফোন এক্সচেঞ্জে কমপ্লেন করে আসেন। পরের দিনই টেলিফোন এক্সচেঞ্জ থেকে আবার ওনাকে ফোন দিয়ে বলা হয় যে দাদা, আপনার ফোন লাইন তো ক্লিয়ার, আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছি আপনার ফোন লাইন ক্লিয়ার, আপনি কি ফোন করতে পারছেন? উনি সাথে সাথে বলে আচ্ছা আমি চেক করছি। রেখে দেওয়ার পরে দেখে টোন ঠিক আছে। আর বাকি সময় হঠাৎ করে কোথাও ফোন করতে হবে, উনি ফোন উঠান, সাথে সাথে শুনতে পান 6494 একটা যান্ত্রিক ভয়েস। তো উনি জিনিসটা নিয়ে আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তো আবার ফোন করতে চাইলে উনি ফোন করতে পারেন, কিন্তু ওই ডায়াল টোনের জায়গায় 6494 বাজতে থাকে। তো উনি বেশ বিরক্ত এবং একই সাথে জিনিসটাকে পাত্তাও দিতে চাচ্ছিলেন না। তো সেই দিন দুপুরের কথা বলি, যে দিনের ঘটনা। সেদিন দুপুরবেলা খাবার পরে উনি এবং বৌদি ঘুমাচ্ছিলেন দুইজনেই। ওই ফোনটাতে ওনার ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে উঠে ফোন ধরেন, ফোন ধরে সেই যান্ত্রিক ভয়েস 6494। তো উনি বেশ বিরক্ত হয়ে যান। বিকালবেলা ওনার ক্লাবে যাওয়ার কথা, কিছু কাজ ছিল ক্লাবে। তো উনি তখনই রেডি হয়ে যান, ক্লাবে যাবেন। তো উনি ক্লাবে ফোন দেন, ফার্স্টে ফোন দেন, ফোন বাজতে থাকে। কিছুক্ষণ পরে কেউ ফোনটা তোলে, ফোনটা তুলে কোনো কথা বলে না, উনি চিৎকার করে হ্যালো হ্যালো করতে থাকেন। এখানে বলে রাখা ভালো যে ওই সময় ওই ক্লাবে একজন কেয়ারটেকার থাকার কথা, শুধুই একজন কেয়ারটেকার। তো উনি ফোন দেন, ফোন কেউ ধরে, উনি চিৎকার করতে থাকেন, একবার দুইবার, কেউ কোনো কথা বলে না। ফোন ধরে, কিছুক্ষণ ধরে রাখে, তারপর নামিয়ে রাখে, ফোনটা পাশে রেখে দেয়। এরপর কিছুক্ষণ এঙ্গেজ থাকে, উনি আবার কাপড় জামা পরে এসে আবার ফোন দিলেন, ফোন বাজলো, ধরলো, পাশে রেখে দিল। জাস্ট এটা চলতে থাকে। তো উনি বিরক্ত হয়ে সাথে সাথে বের হয়ে যান। বের হয়ে ওখান থেকে ওনার বাংলো থেকে ক্লাবের দিকে রওনা দেন। হুন্ডা দিয়ে যেতে পথটা হচ্ছে 15-20 মিনিটের পথ। তো উনি হুন্ডা নিয়ে রওনা দেন, চলে যান ওনার ক্লাবে। বৌদি তখনও ঘুমেছিল উনি যখন চলে যান। তো যাবার পরে উনি ওখানে গেট খোলেন, গেট খুলে ক্লাবে ঢুকেন। ভিতরে গিয়ে দেখতে পান যে ক্লাবের 4টা দরজা আছে, চারদিক থেকে 4টা দরজাই তালা মারা। চমৎকার পরিবেশ। তো উনি একটু অবাক হন, কেয়ারটেকার তো ভিতরে থাকার কথা না, 4টা দরজায় বাইরে থেকে তালা মারা, ফোন কে ধরছে বা ভেতরে কে আছে? তো উনি একটা তালা খুলে ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখতে পান যে ফোনটা তখনও তুলে পাশে রেখে দেয়া এবং ভিতরে কোনো মানুষজন নেই, জনমানব নেই। তো উনি একটু অবাক হন, উনি প্রায় পুরো জায়গাটা ঘুরে ফিরে দেখেন, কোথাও কেয়ারটেকারকে পান না। উনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। তো উনি বুঝতে পারেন কেয়ারটেকার হয়তো বাজারের দিকে গেছে। ইন দ্য মিন টাইম কেউ ভিতরে ঢুকেছে কিনা। আর এখানে একটু বলে রাখি যে ওই 4টা দরজা ছাড়া ওই ক্লাব হাউস, বিশাল ক্লাব হাউস, ওখানে স্নুকার রুম আছে, পুল আছে, এভরিথিং আছে, ব্রিটিশদের করা। ওখানে ওই 4টা দরজা ছাড়া ঢোকার আর কোনো রাস্তা নেই। তো উনি একটু অবাক হন, উনি ওখান থেকে আবার বাসায় ফোন ব্যাক করেন। বাসায় ফোন ব্যাক করেন, বাসার ফোন এঙ্গেজ, মানে হচ্ছে হয় কেউ কথা বলছে অথবা উঠিয়ে রেখে দেয়া, দুটোর এক। উনি যথারীতি আবার ক্লাব লক করে দিয়ে বের হয়ে আসেন। বের হয়ে এসে হুন্ডা নিয়ে রওনা দেন বাসার দিকে। উনি হুন্ডা নিয়ে যাচ্ছেন, জাস্ট 2-3 মিনিট যাবার পরে ওনার হুন্ডা ভটভট ভটভট করে বন্ধ হয়ে যায়। তো উনি হঠাৎ অবাক হন, হুন্ডা একদম ভালো হুন্ডা, ঠিকঠাক আছে, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। উনি হঠাৎ খেয়াল করে দেখেন হুন্ডার যে তেলের যে টাঙ্কিটা ওটা ফুটা এবং তেলগুলো পড়ে গেছে, তখনও টপ টপ করে পড়ে যাচ্ছে। উনি খেয়াল করে যে হুন্ডার টাঙ্কিতে কিন্তু খুব বেশি তেল ধরে না। সে আপনি 15-20 মিনিট কখনোই টাঙ্কি ফুটা থাকলে যেতে পারবেন না, 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, যেই রকম ফুটা উনি দেখতে পাচ্ছেন। তো উনি মনে মনে সন্দেহ করছেন যে এখানে অনেক রেশারেশি হয়, অনেক ঝগড়া বিবাদ মিটমাট করা লাগে, অনেক খাসিয়া মণিপুরি অনেক ধরনের সন্ত্রাস হয়, কেউ হয়তো এর মধ্যে ফুটা করে দিয়ে চলে গেছে। তো উনি হেঁটে 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 প্রায় 45 মিনিট 1 ঘন্টা লাগে ওনার বাসায় পৌঁছাতে। বাসায় গিয়ে দেখতে পান যে বৌদি নাই। সাধারণত সেই মুহূর্তে থাকার কথা না, সে দূরে শহরে গিয়েছিল, সে আসবে। তো উনি অনেক খোঁজাখুঁজি করে কিছুক্ষণ অপেক্ষা করেন, বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে আসছে, বৌদি নাই। তো ওনার তখন টেনশন হতে থাকে। বৌদি এইভাবে না বলে, কমপ্লিটলি না বলে বা কিছু লিখে না রেখে কোথাও যান না নর্মালি। তো উনি খুব অবাক হন। তো উনি ফোন করে, শহরে ওনার ফ্রেন্ড ছিল আইজিপি,
শ্রীমঙ্গল শহরে, ওনাকে ইনফর্ম করেন যে এরকম এরকম ঘটনা, আমি ফিরে এসে ওকে পাচ্ছি না। তো উনি আবার হাসাহাসি করে জিনিসটা উড়িয়ে দেন যে বিষয়টা আমার গুরুতর না, চলে আসবে, বৌদি কোথাও গেছে হয়। তো সেই বৌদি আসে রাত 9টার সময়, এবং সাথে আরেক জিএম এর ওয়াইফকে নিয়ে আসে, আরেক বৌদিকে সাথে নিয়ে এসে কাঁপতে কাঁপতে আসে। কি হয়েছে, তুমি কোথায় গেছিলে, কি হয়েছিল? বৌদি কিছুতেই কথা বলবে না, প্রচন্ড ভয় পায় দাদাকে, দাদার সাথে কথাই বলতে চায় না। তো আরেকজন যাকে নিয়ে এসেছিলেন উনি দাদাকে বলেন যে কিছু ঘটনা ঘটেছে দাদা, আসলে আপনাকে কি বলবো, আপনি বৌদিকে একটা ট্রেনের টিকিট করে দেন, বৌদি বাপের বাড়ি চলে যাবে। তো উনি খুব অবাক হন যে কি হয়ে গেল, আমি 1 ঘন্টার মতো বাসায় ছিলাম না, ওই সময়ের মধ্যে কি এমন হয়ে গেল। উনি যেটা বলেন দাদাকে সেটা হচ্ছে এরকম যে বৌদি ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে ওই ফোনের আওয়াজেই ঘুম ভাঙে, ফোনটা উনি ধরেন, ফোন ধরে শুনতে পান 6494 এবং যথারীতি বৌদি বিরক্ত হয়ে ফোন পাশে রেখে দেন। উনি মনে মনে চিন্তা করেন এই জন্যই আমি ফোন এঙ্গেজ পেয়েছিলাম, ঠিক আছে। তারপর বৌদি উঠেন, উঠে বাইরে এসে ওনাকে খুঁজতে থাকেন, পুরো বাংলো ওনাকে খুঁজেন, কোথাও পান না। পিছন দিকে হেঁটে গিয়ে দেখেন যে ওখানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলটার সামনে মাথা কাত করে বসে খুবই মানে অশরীরী একটা ভঙ্গিমায় এক হাতে জাস্ট খুব ইজিলি উনি টিউবওয়েলটা প্রেস করছেন এবং পানি গড়গড় করে বেরোচ্ছে, এবং উনি মাথা কাত করে কানের ভিতরে পানি ঢুকাচ্ছেন। হ্যাঁ, তো বৌদি খুবই অ্যাবসার্ড লাগতে থাকে ওই সময়টা নিশ্চয়ই। তো বৌদি জোরে চিৎকার দিয়ে, তুমি কি করছো, তুমি পাগল হয়ে গেছো নাকি, মাথা কানের ভিতরে পানি ঢুকাচ্ছ। তো হঠাৎ বৌদি যখন কাছাকাছি চলে যায় এটা বলতে বলতে, উনি পিছন দিকে ফিরে, প্রচন্ড রক্ত চক্ষু ওনার তখন, এবং উনি লুঙ্গি পরা ছিলেন খালি গায়ে, প্রচন্ড জোরে চিৎকার করে বৌদিকে ধমক দিয়ে বলেন তুমি ঘরে যাও, এখনই ঘরে যাও। এত জোরে উনি চিৎকার দেন, শাউট করেন যে বৌদি ভয় পেয়ে যান। ভয় পেয়ে বৌদি আর কোনো কথা বাড়ান না, আস্তে 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 পিছনে এসে দাঁড়িয়ে থাকেন। উনি আবার একটা হুঙ্কার দেন পিছন ফিরে, হ্যাঁ, এবং ওনার ধমক শুনে বৌদি ঘরে এসে জানালার পর্দা অল্প ফাঁক করে দেখতে থাকে যে লোকটা কি করছে। উনি খালি গায়ে, লুঙ্গি পরা, অলমোস্ট লুঙ্গি উঠায়, মানে ওনার মনে হচ্ছে যে প্রচন্ড গরম লাগছে, উনি ছটফট করছেন, কানে পানি ঢালছেন, মাথায় পানি ঢালছেন। একটা সময় বৌদি জাস্ট অবাক হয়ে খেয়াল করলেন যে উনি পুরাটা টিউবওয়েল 2 হাতে টান দিয়ে উঠিয়ে ফেললেন। এরপরে বৌদি চিন্তা করলেন যে না, এটা আসলে মানে মানবিক বা কোনো ব্যাপার না, নর্মাল কোনো ব্যাপার না, আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। উনি সাথে সাথে জাস্ট ওনার হাতের কাছে যা ছিল তাই নিয়ে বের হয়ে দৌড় দিয়ে চলে গেছেন। উনি দৌড়াতে 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 আরেক জিএম এর বাসায়, ওনার পরিচিত, ওখানে চলে যান। এটা ছিল ওই দুপুরের কাহিনী। তো এটা শুনে উনি বেশ অবাক হন যে এই 1 ঘন্টার মধ্যে এত কিছু হয়ে গেছে। তো তারপর উনি যেটা হয় যে বৌদিকে ট্রেনে তুলে দেন, বৌদি চলে যান। চলে যাবার পরে সেই ফোনটা আসতে থাকে না কোনো, 6494 তো একদিন নিজের অজান্তেই উনি সংখ্যাটা লিখে ফেলেন একটা কাগজের মধ্যে, 6494। হঠাৎ ওনার মনে হয় এটা হচ্ছে, আমি যে ঘটনা বলছি এটা হচ্ছে 94 সালের কাহিনী। উনি দেখেন যেটা হচ্ছে 6 এপ্রিল 94 হতে পারে। হঠাৎ ওনার মাথায় আসে যে আজকে কত তারিখ, 1 এপ্রিল 1994, তার মানে এটা 6 এপ্রিল 1994। তো এরকম একটা কনফিউশন নিয়ে ওনার দিন কাটতে থাকে, মাঝখান দিয়ে উনি খুব ব্যস্ত থাকেন। হঠাৎ 5 তারিখ রাতে আবার সেই ফোন পেয়ে ওনার মনে আসে 6494। তো এর মধ্যে কিছু মানে কিছু খাপছাড়া ঘটনা ঘটতে থাকে, উনি পাত্তা দেন না। সদানন্দ বাবুর সাথে কিছু ঘটনা ঘটে, উনিও সেগুলা বলেন। পরদিন সকালবেলা সদানন্দ বাবু কাঁপতে কাঁপতে আসেন 6 তারিখ সকালবেলা, এসে বাবুকে ঘুম থেকে ওঠান, বাবু আপনি খুব সাবধান, আপনি খুব সাবধান। কি হয়েছে কিছুতেই বলতে পারে না, সে ঠান্ডায় রীতিমতো কাঁপছে। তো বলে কি হয়েছে বলো, যে গত রাতে এরকম এরকম কাঁপতে কাঁপতে সে বলতে থাকে, আমি ঘুমাচ্ছিলাম তার বাসায়, আমি ঘুমাচ্ছিলাম, তখন রাত 12টা-1টার দিকে হঠাৎ শুনি দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ হচ্ছে। তা আমি উঠে দরজা খুলি, অনেকক্ষণ পরে উঠে দরজা খুলি, খোলার পরে দেখি বুড়ি মতো একটা মহিলা অনেকখানি দূরে, দরজা থেকে অনেকখানি দূরে, সে চুপচাপ বসে আছে। আমি চিৎকার দিয়ে জিজ্ঞেস করি, এই যা এখান থেকে, দূর হ, এরকম অনেক কিছু আসে, ওরা জানে। তো বলছে যে আমি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো বুড়ি যেটা বলতে থাকে, বিড়বিড় করে বলতে থাকে যে তোর বাবুর তো অনেক বিপদ, তোর বাবুর তো অনেক বিপদ, তুই যা, তুই এখনই যা। আমি বাবু এরকম সারা রাত সে ওখানে বকবক করতে থাকে। আমি দরজা লাগিয়ে কানে বালিশ দিয়ে ঘুমিয়ে পড়ি। একটা সময় যেটা হয়, ভোরবেলা আমি উঠে পুজো টুজো করি, পুজো করে একদম ভোরবেলা, আমার আর সারা রাত ঘুম হয় না, আমি চলে আসি। অন্ধকার তখন মাত্র ফর্সা হচ্ছে। আমি আপনার বাসার কাছে, বাংলোর কাছে এসে উঠানের মধ্যে দেখতে পাই
যে অনেক শিয়াল, এবং শিয়াল অথবা হায়না চুপ করে বসা আপনার বাংলোর মানে সামনে উঠোনে বিছায় বসা। এত শিয়াল বাবু আমি আমার জীবনে দেখিনি। এমনিতে ওই অঞ্চলে অনেক শিয়াল আছে, এমনিতে আমরা হাঁটার সময়ও দেখি যে 2-3টা সামনে দিয়ে চলে যায়। তো উনি বলছে যে আমার খুব ভয় লাগে বাবু, আসলে কেন জানি না। আমি দরজা খুলি, গেট খুলে যখন ঢুকতে থাকি, শিয়ালগুলো খুব ধীরে ধীরে একটা একটা করে উঠে 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 টিলা থেকে নেমে চলে যাচ্ছিল। আমি এরকম আমার জীবনে কখনো দেখিনি বাবু। আমার মনে হচ্ছিল যে সারা রাত এই শিয়ালগুলো এখানে বসা ছিল এবং চুপচাপ তার উঠোন পর্যন্ত। তখনই ওই ফোনটা বেজে ওঠে। তো দাসবাবু গিয়ে ফোনটা ধরে। ফোনটা ধরার পরে উনি শুনতে পান, দ্যাটস দ্য ডে, দ্যাটস দ্য ডে, সেই যান্ত্রিক কণ্ঠস্বর। তো উনি খুবই মানে সাহসী মানুষ, যেই কারণে উনি ওখানে জব করেন। উনি জাস্ট কিছুই পাত্তা দেন না, কারণ ওই 6ই এপ্রিল ছিল উনার বন্ধের দিন, রবিবার, এবং উনি খেয়াল করেন যে আজকে আমার অনেক প্রোগ্রাম আছে, ফেস্টিভ্যাল আছে, উনি খাসিয়াপাড়ায় যাবেন, ওখানে একটা নৃত্য অনুষ্ঠান আছে, ওখানে যাবেন, অনেক ফেস্টিভ্যাল আছে। তো উনি কিছুই পাত্তা দেন না। উনি বলেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, দ্যাটস দ্য ডে, কি হবে আমার। উনি ওনার ওই দিন পার করতে থাকেন, বের হয়ে যান। ঘটনা হয় রাতের বেলা। উনি রাতের বেলা যখন খাসিয়াপল্লীতে যান, ওখানে উনি প্রোগ্রাম দেখছেন, সবাই গোল হয়ে বসে আগুন টাগুন জ্বেলে খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। তো উনি অনুষ্ঠান দেখছেন, তাদের 3-4 জন, উনি এবং উনার সাথে আরো 2-3 জন চেয়ারে বসে, আর বাকি সবাই নিচে বসা গোল করে। অনুষ্ঠান চলছে, নাচ গান চলছে, গানা বাজানা চলছে। হঠাৎ ওনার কি মনে হয়, পায়ে মশার কামড় ওর সামথিং, উনি একটু উপুর হন চেয়ারে। উপুর হওয়ার সাথে সাথে জাস্ট ওই সময় দম করে একটা গুলির আওয়াজ হয়। সবাই রীতিমতো তখন মানে যে যেখানে ছিল পারলে মাটিতে শুয়ে পড়তেছে, গড়াগড়ি খাচ্ছে, সব থেমে গেছে, কোনো শব্দ নাই কোথাও। এবং দ্বিতীয় আরেকটা গুলির আওয়াজ সাথে সাথে দম করে। তো সবাই মোটামুটি স্থির, চিল্লাচিল্লি। ওর মধ্যেই কিছুক্ষণ পরে যখন পরিবেশ ঠান্ডা হলো, দেখা গেল যে উনি যেই চেয়ারে বসা ছিলেন, যেখানে উনি হেলান দিয়েছিলেন, তার উপরে গুলিটা ঢুকে ছেঁচে বের হয়ে গেছে কাঠের চেয়ার। এবং আরেকটা গুলি ঠিক উনি যেখানে বসা ছিল তার সাথেই লাগোয়া একটা বড় বট গাছ ছিল, সেই বট গাছে গিয়ে আটকে আছে। তো ওনার মাথা কাজ করে না, কারণ এই অঞ্চলে মানুষ অনেক হিংস্র হয়, কিন্তু কারো কাছে কোনো বন্দুক নাই। তো এরপরে উনি যখন রাত্রেবেলা চলে আসছিল, ফেরত আসার সময় উনি ওই লাউয়াছড়ার জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তাটা, ওই দিক দিয়ে আসছে, রাত তখন 12টা-1টা হবে। যেতে 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 কিছু দূর যাওয়ার পর সেই আবার ভটভট ভটভট ভট ওনার হুন্ডা স্টার্ট বন্ধ হয়ে গেল, এবং উনি শুনতে পান যে একটা অল্প বয়স্ক একটা মেয়ে ওই মানে জঙ্গলের ভিতরে কান্নাকাটি করছে। তো এখান থেকে আমি রাসেল ভাই আবার একটু জাস্ট 5 মিনিট সময় নিব। আচ্ছা, তাহলে আমরা শেষ করে ফেলি আমাদের সময়। তো যেটা হচ্ছিল যে উনি শুনতে পান যে এরকম একটা মেয়ে কান্নাকাটি করছে, তো তার খুব মায়া লাগে, এবং হুন্ডাও তার বন্ধ হয়ে যায় ওই সময়, কিছু করার থাকে না। তো উনি হুন্ডা থেকে নেমে জিজ্ঞেস করেন যে এই কি হয়েছে, কে ওখানে। তো অন্ধকার জঙ্গলের মধ্যে উনি দেখতে পান একটা ছায়ার মতো শাড়ি পরা একটা মেয়ে দাঁড়ানো। তো উনি ধমক দিয়ে জিজ্ঞেস করেন, তো মেয়েটা বলে যে বাবু আমার খুব বিপদ, তুমি আমাকে একটু সাহায্য করো। তখন বলছে তোমার কি হয়েছে, বলে যে আমার বাবা খুব অসুস্থ, তুমি আমাকে একটু সাহায্য করো। তা উনি উনি মানে আগে একসময় ডাক্তারি পড়েছেন, তারপরে ওই রকম জায়গায় উনি একজন সম্মানিত লোক, উনি যদি সাহায্য না করেন, তো যাই হোক ওনার হুন্ডাও বন্ধ হয়ে গেছে। ওই হুন্ডাটা ঠেলে জঙ্গলের একধারে রেখে ওই মেয়েটার সাথে হাঁটতে থাকে। মেয়েটা সামনে সামনে হাঁটতে থাকে। তো কিছু দূর যাওয়ার পর মেয়েটা বলে যে ওই যে বাবু, ওটা আমার বাড়ি। ভিতরে নিয়ে দেখে একটা জঙ্গলের ভিতরে একটা জংলা পরিত্যক্ত বাড়ি। ওই বাড়ির ভিতরে একটা টিমটিমে কুপি জ্বলছে কোন রকমে। বলছে আমার বাবা ওখানে ভিতরে শোয়া আছে, খুব অসুস্থ, বাবা আমাকে একটু বাঁচাও, হ্যাঁ এখনই মরে যাবে আমার। তো উনি ভিতরে গিয়ে দেখেন যে একটা বৃদ্ধ মতো লোক একটা চকির মধ্যে শোভা, তার সারা গায়ে আপনার কাঁথা দিয়ে ঢেকে দেয়া, এবং লোকটা তার সাথে কথা বলছে যে বাবু আপনি বসুন, আপনি এসেছেন, বসুন। তখন বলে যে কোথায় বসবো, তখন চেয়ার দেখিয়ে দিল, একটু দূরেই চেয়ার। উনি চেয়ারে বসলো। বলছে আপনার কি হয়েছে। তখন বলছে আপনাকে কি পারুল নিয়ে এসছে। তখন বলছে পারুল কে। বলছে আমার মেয়ে, সে আপনাকে নিয়ে আসছে, তারই আপনাকে নিয়ে আসার কথা। বলে জি। তখন বলে উনি ওনার অসুস্থতার কথা বললেন, এবং লাস্টে যেটা বললেন যে এইটুকু, যে বাবু আমি যদি এখনই মরে যাই, আমার অবস্থা খুব খারাপ, আমি যদি এখনই মরে যাই, ওই যে একটা বাক্স রাখা আছে দেখেন, ওই বাক্সটা খুলবেন, ভিতরে কিছু টাকা পয়সা আছে, ওটা আপনার, আপনি আমাকে একটু আমার লাশটা সৎকারের ব্যবস্থা করে দিলেন। আর ওখানে একটা উইল রাখা আছে, এই উইলটা দয়া করে আমার ছেলে, আমার নাম,
উনি একটা নাম বলে, আমি পরে বলছি, উনি একটা নাম বলে এবং বলে আমার ছেলে অমুক, সে কলকাতায় পড়ালেখা করে, তার পর্যন্ত আপনি শুধু উইলটা পৌঁছে দেবেন, আমার অনেক সম্পত্তি আছে, আমি এই লাউয়াছড়া এই বাগানের মালি ছিলাম আগে, এখন গার্ড কেয়ারটেকার, এবং আমি এর ভিতরে একটা মসজিদ আছে, এই মসজিদের ইমাম, তো আপনি দয়া করে আমার উইলটা আমার ছেলে পর্যন্ত পৌঁছে দিবেন, এই দায়িত্বটা আমি আপনাকে দিলাম, আপনি আমাকে প্রমিস করেন যে আপনি এটা রাখবেন। বলছে হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি। বলে উনি বলে যে ঠিক আছে এবার আমি আপনাকে দেখি। তখন বলছে পারুলের কথাটা শুনবেন না? বলে যে হ্যাঁ বলেন। বলছে পারুল আমার মেয়ে ছিল, শর্টকাটে জাস্ট বলে ফেলে যে 7 বছর আগে সে মারা গিয়েছিল। জাস্ট এইটুক বলে উনি চুপ হয়ে যান। তো উনি হেঁটে সামনে যান, হেঁটে সামনে গিয়ে জাস্ট ওনার কাছে যান, কাছে গিয়ে দেখতে পান যে বৃদ্ধ তার দিকেই তাকিয়ে আছে, সাদা দাড়ি, হ্যাঁ মাওলানা মানুষ, সাদা দাড়ি, এবং উনি হাতের নাড়ি চেক করার জন্য হাতের কবজিটা যখন হাতে নিলেন, দেখলেন হাতটা প্রচন্ড ঠান্ডা, এবং উনার সমস্ত ডাক্তারি সেন্সে উনি যেটা বললেন যে আরিফিন ভাই আমার সমস্ত ডাক্তারি সেন্সে যেটা বলে এই লাশটা মিনিমাম 3 দিন আগের পুরানো, এই লাশটা মিনিমাম 3 দিন আগের পুরানো, ঠান্ডা পচা গন্ধ। তখন আমি গন্ধে টিকতে পারছি না ওই রুমে, আমি দৌড়ে ছুটে বের হয়ে আসি ওই রুম থেকে, মানে এটা আমি নিতে পারি না। ঠিক বের হয়ে এসে আমার মনে হয় যে আমি তাকে যেই হোক, যে অবস্থাতেই হোক, আমি তাকে কথা দিয়েছি যে তার উইলটা তার ছেলে পর্যন্ত পৌঁছাবো। সে দৌড়ে আবার ঘরের ভিতর ঢুকে তখন দেখে দপ করে সেই কপিটা বন্ধ হয়ে যায়। সে ওই বাক্সটা খুলে ফেলে, বাক্সটা হেঁচকা টানে খুলে ভিতরে কিছু কাগজপত্র সে হাতায় যা পায় জাস্ট ওখান থেকে নিয়ে দৌড় দিয়ে বের হয়ে চলে আসে। প্রচন্ড পচা গন্ধ ওখানে, বটকা গন্ধ। উনি জাস্ট বলেন যে আমি ছুটতে ছুটতে আসি, কিভাবে আসি আমি জানি না, আমার হুন্ডা নিয়ে আমি স্টার্ট দেই, এবং স্টার্ট দেওয়ার পর আমার হুন্ডা স্টার্ট হয়ে যায় যথারীতি, আমি ওখান থেকে চলে আসি। উনি উইলটা নিতে পারেন, কিছু টাকা নিতে পারেন, পরদিন সকালে উনি ওখানে যান, এবং যাওয়ার পরে উনি যেটা করেন যে ওনার লোকজন নিয়ে ওখানে যান, লোকজন নিয়ে চেক করতে পারেন যে ওখানে আসলে কোনো লাশ নেই, কিচ্ছু নাই। তো এখানে একটু বলে রাখি, পরবর্তীতে উনি দেখেন উইলের মধ্যে নাম দেয়া আছে মাওলানা আব্দুর রৌফ, এবং যখন নামটা বলে মাওলানা আব্দুর রৌফ, আমি এবং আমার ফ্রেন্ড স্টান্ড হয়ে যাই। কিছুদিন আগে লাউয়াছড়ার ভিতরে, 2 দিন আগে লাউয়াছড়ার ভিতরে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, দুইজন দুই দিকে চলে গিয়েছিলাম, মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না, হারিয়ে ফেলেছি। ওখানে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদে গিয়ে বসেছিলাম। তা আমাদের কথা ছিল যে হারিয়েও যদি যাই সন্ধ্যার সময় আমরা টি রিসোর্টে দেখা করবো। তা আমি মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নিই, আসরের ওয়াক্ত ছিল, নামাজ পড়ে বের হতে যাব, দেখি ওখানে একজন মাওলানা বসা। আমি ওনাকে বলি যে চাচা আপনি আমাকে একটু পথটা দেখাই দিবেন, আমি রাস্তার দিকে যেতে চাই। তো উনি আমাকে রাস্তার দিকে বলে সোজা গিয়ে ডানে বামে রাস্তা দেখায় দেয়। তো আসার সময় আমি জাস্ট জিজ্ঞেস করি চাচা আপনার নাম কি? বলে আমার নাম মাওলানা আব্দুর রৌফ। ওকে, থ্যাংক ইউ। আজকে আর একদমই সময় নেই। থ্যাংক ইউ আরিফিন ভাই। আমরা একটা ছোট্ট ব্রেকে চলে যাবো, এন্ড ব্রেকের পরে আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর যারা আপনার SMS পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেক SMS। হাসান আমাদের বিনোদপুর রাজশাহী থেকে SMS করেছেন, ঝড়া আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি হায়দার, সেতু, উজ্জ্বল, তারেক, তিলোভা। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এই ঘটনার প্রশংসা করেছেন, আবার অনেকে একদম সঙ্গে সঙ্গে মানে ক্যালকুলেশন শুরু করে দিয়েছেন যে ঘটনাটা কি আসলে সত্যি না মিথ্যা, এটা অনেকে করেন, এবং কতটুখানি গভীরে গিয়েছেন যে ওই দিন সানডে ছিল কিনা এটা নিয়ে অনেকে কথা বলছেন। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম আরিফিন ভাই চলে গেলে দেখুনি, আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই দিন কি আসলে সানডে ছিল কিনা। উনি বলেন যে আমার 3 বছর আগে শোনা ঘটনা, হয়তো ডেট এদিক ওদিক হতে পারে, বাট এটা সানডে ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হয়তো এরকম হতে পারে যে 4/4 বা সামথিং, যেদিন সানডে ছিল, বাট এটা সানডে ছিল, এটা সানডে ছিল। ডেটটা ভুল হতে পারে, নাম্বারটা ভুল হতে পারে, বাট দিস ইজ ট্রু যে ওই দিন সানডে ছিল। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সঙ্গে রয়েছে আলিফ, এবং আলিফ একটা ঘটনা শেয়ার করবে এই মুহূর্তে আপনাদের সাথে। আলিফ, আপনাকে অনেক দেরিতে হলো, যেহেতু আপনার সাথে ঈদের পরে প্রথম দেখা, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি ঈদ অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ফাইন। আমরা আপনার 2টা ঘটনা জানি, আসলে অনেক, আমরা একটা ঘটনা অনেকক্ষণ ধরে শুনেছি, তো আমরা বেশ তাড়াহুড়ার মধ্যে আছি। আপনার যে ঘটনাটা সেটা হচ্ছে যে 2টো ঘটনা আপনি আমাকে বলছিলেন, তার মধ্যে আপনি কোনটা বলতে চান? আপনি গোরস্থানের ঘটনাটা আগে বলতে চান নাকি রাঙামাটিটা বলতে চান? ওকে, ফাইন, আমরা তাহলে রাঙামাটির ঘটনাটা শুনি, তারপরে ফিরে আসছি আবার আপনাদের কাছে। শিওর। আসসালামু আলাইকুম লিসেনার্স,
আপনাদের সামনে ঈদের পরে ফার্স্ট ঘটনা শেয়ার করছি। 2 ফ্রেন্ডের ঘটনা বলবো রাসেল ভাই। এরা দুইজনই ফটোগ্রাফার। একজনের নাম হচ্ছে মুশফিক এবং নিলয়। দুইজনই ফটোগ্রাফির জন্য রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয় আজকে থেকে 5 বছর আগে, এবং এটা হচ্ছে মার্চ মাসের 12 তারিখে। তো ওদিন রাতের বেলা ওরা সকালবেলা রওনা দেয় এবং চিটাগং হয়ে রাঙামাটি পৌঁছাতে রাত 8:30 বাজে। তো রাঙামাটিতে ম্যাক্সিমাম টাইমে ইলেকট্রিসিটি থাকে না, এটা অনেকেই জানে। তো ওরা পৌঁছানোর পরে শহর থেকে একটু সামনে একটি হোটেলে ওঠে। সেই হোটেলটা 3 তলা। তো দুইজনই লাগেজ টাগেজ নিয়ে হোটেল রুমে ঢুকে রিসেপশনে কথাবার্তা বলে উপরে উঠে যায়, 3 তলায় উঠে যায়, এবং ওদেরকে ডিসিশন নেওয়া হয় যে ওরা 3 তলায় থাকবে, নন এসি একটা রুমে 3 তলায় থাকবে। তো নিচের থেকে একজন লোক দিয়ে দেওয়া হয় ওদেরকে যে ওদের সাথে যে তোমরা লাগেজটা দিয়ে উপরে দিয়ে আসো। তখন বাজে রাত্র 9:30 বাজে। সব কাজ শেষ করে যখন উপরে ওঠে, তো সিঁড়ির যে কামরা আছে এটাতে উপরে উঠতে উঠতে যখন 3 তলায় পৌঁছে যাবে, এমন সময় ওরা দুজনই একটা একটা মানে হাসার সাউন্ড একটা আসছে উপর থেকে বা নিচ থেকে, সাউন্ডটা ইকো হয়ে আসছে। তো ওরা বলল যে হঠাৎ দুজনে দেখে হাসার সাউন্ড, ইলেকট্রিসিটি নেই। তো ওখানে আমরা নর্মালি হোটেল রুমে দেখা যায় যে 102, 103 নম্বর রুমে যেন আলাদা চাবি, ওখানে একগুচ্ছ চাবি নিয়ে ওই ছেলেটা উপরে ওঠে এবং চাবি দিয়ে খুঁজতে থাকে কোন চাবি দিয়ে গেটটা খোলে। এমন সময় হাসার সাউন্ডটা আসে। তো নিলয়ের জিএফ এর সাথে নিলয় মনে করছে এর বাই দিস টাইম একটু কথা বলে আসুক, যে পৌঁছে গেছে জানানোর জন্য ফোনে। তো বললো যে মুশফিক তুই ভিতরে যা, আমি ছাদ থেকে হয়ে আসছি। তো ওই যে লোকটা ছিল সাথে, ও বললো যে ভাইজান উপরে তো যাইবেন, নিচের থেকে একটু চাবিটা নিয়ে আসেন। তাহলে ওরা যে অ্যাজুম করেছিল যে ছাদের উপর থেকে হাসাহাসি সাউন্ড, কয়েকজন হাসছে, 2-3 জন ছেলে 2-3 মেয়ে, সেটা হওয়ার কথা না। তাহলে ওরা পজিটিভ চিন্তা করেই ভাবে যে নিচের থেকে হয়তো সাউন্ড আসতে পারে। যাই হোক, ঘরের ভেতরে ঢোকে এবং লাগেজ টাগেজ সেট করে কাপড় টাপড় চেঞ্জ করে ডিনারের জন্য বেরিয়ে পড়ে। তো ডিনার করে ওখানে মানে শহরে যায়, ওখানে রিক্সা নাই রাঙামাটিতে, সিএনজি দিয়ে মুভ করতে হয়। তো মুভ করে এখানে আপনার ডিনার করে রাত্রে 10:30টার দিকে মানে হোটেল আসে। তো যেহেতু সারাদিন টায়ার্ড এবং কথা হচ্ছে যে ওখানে ইলেকট্রিসিটি নাই, আর ওই দিন জেনারেটর সাপোর্টও দিতে পারছিল না হোটেল, আর প্রচন্ড ঝড়ের আভাস দিচ্ছে, মানে কাল বৈশাখী ঝড় যেটা আছে ওরকম আভাস দিচ্ছে। রাত তখন 11:30। চারিদিক থেকে ওই যে দরজা বাড়ির যে সাউন্ড গুলো আসে ঝড় আসলে, প্রচন্ড বাতাস, সেই সাউন্ড গুলো ওরা পাচ্ছে ঠিক রাত 11:30টার দিকে। আসলেই প্রচন্ড ঝড় এসছে এবং হঠাৎ করে নিলয়ের মনে হলো বারান্দাটা একটু খুলেই ওই যতটুক আলোয় দেখা যায় আর কি, ল্যাপটপটা রুমের ভেতরে খোলা ছিল, ওই ল্যাপটপের আলোয় ঘরে মুভমেন্টের জন্য, আর বারান্দা খুলে হালকা একটু আলোতে নিলয়ের চোখে পড়ে মাটিতে যে একটা সাপ ফোনা তুলে বসে আছে। এইটা দেখে ও মা বলে সাথে সাথে দরজা লাগিয়ে দেয় এবং ইন্টারকমে ফোন দিয়ে নিচের থেকে একজন লোক নিয়ে এসে বলে যে দেখেন তো কি অবস্থা, বারান্দার মধ্যে একটা সাপ দেখছি, এটা কি? তো দরজা খুলে ওই লোক দেখে যে আসলে কিছুই নেই। তো বলে স্যার কিছুই নেই তো, এটা কোনো সমস্যা না। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো দরজা লাগিয়ে ওরা, যেহেতু বাইরের প্রচন্ড ঝড় তুফান হচ্ছে, তো জানালা টানালা সবই বন্ধ ছিল। তো ওই ল্যাপটপের আলোতেই, যেহেতু বাইরে ঝড় হচ্ছে, ঘুমানোর চেষ্টা করছে বাট ঘুম আসছে না। রাত তখন গভীর 2টা বাজে। এমন সময় হাসাহাসির সেই সাউন্ডটা, মানে নিলয় তখন ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এবং ওই পাশে যে মুশফিক, ও ঘুম ছিল, ও মোটামুটি ঘুমিয়ে গেছে আর কি। তো নিলয় হঠাৎ করে সেই হাসির সাউন্ডটা আবারও পাচ্ছে, যে হাসির সাউন্ডটা একটু আগে সিঁড়ির কামরায় পেয়েছিল, ঠিক সেরকম ভাবে সেরকম টোনে 4-5 জন মিলে হাসছে। ওর সাথে সাথে মুশফিককে জাগিয়ে তোলে এবং বলে তুই দেখ। তো মুশফিকের ঘুমের ঘোরটা কাটতে কাটতেই ও জিনিসটা ফিল করলো, হ্যাঁ আসলেই তো হাসির সাউন্ড আসছে, এবং আসছে রাসেল ভাই কোথা থেকে? ছাদ থেকে। তো এটা শুনে ওরা মোটামুটি ভয় পেয়ে যায় এবং এই হাসির সাউন্ডটা প্রায় অনেকক্ষণ নাগাদ কন্টিনিউ করে, একটা পর্যায়ে খুব বেশি বেড়ে যায়। তো সারা রাত নির্ঘুম কাটে এবং ওরা সকালে ডিসিশন নেয় যে আমরা এই হোটেলে আর থাকবো না। এই হোটেলে না থেকে ওরা পাশের
পাশে হোটেলে ওঠার চিন্তা ভাবনা করলো, তো কিন্তু ওইটার ব্যাপারে হোটেলের ম্যানেজমেন্টের কাউকে জানালো না। তো বললো যে আমরা চলে যাব, চেক আউট করে বেরিয়ে গেল। তো ওরা যে পরবর্তী হোটেলটাতে ওঠে সকালবেলা 9টার দিকে, সেটা আপনার একটু শহরের দিকেই। তো সেই হোটেলে ওঠার পর, হোটেলটা 3 তলা, ওইটাও 3 তলা হোটেল কিন্তু একটা বিল্ডিং এর ভেতর। তো সেই হোটেলটা মানে হোটেলে ওঠে, ওরা উঠে লাগেজ টাগেজ রেখে, যেহেতু যে কাজে এসছে ফটোগ্রাফি, সেই কাজের জন্য ওরা বেরিয়ে পড়ে। তো নৌকা ভাড়া করে আপনার আমরা জানি রাঙামাটির সবচেয়ে সুন্দর জায়গা সুবলং এ ওরা যায়। সেখান থেকে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় মানে যাওয়ার প্ল্যান নিয়ে সুবলং এ আগে ভিড়ে নৌকা নিয়ে। তো সুবলং এর মানে সৌন্দর্য মানে ছবি তুলতে তুলতে একটা সময় দুজনে মিলে আড্ডায় বসে পড়ে। তো কিছুক্ষণ আড্ডা মারতে মারতে এমন সময়, যখন যাওয়ার সময় হয়ে গেছে, তখন বাজে দুপুর 3:30, এমন সময় ওরা নৌকায় উঠবে। ঠিক ওই মুহূর্তে একজন চাকমা টাইপের একজন লোক খুব পরিষ্কার বাংলা কথা বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসলো এবং বলল, আচ্ছা আপনারা কোত্থেকে এসছেন? তো বললো যে আমরা ঢাকা থেকে এসছি। বলে আপনার নাম কি মুশফিক আর আপনার নাম কি নিলয়? ওরা দুজনের দিকে এমন ভাবে তাকালো যে ওরা মানে মাত্রই পৃথিবীতে অবতরণ করেছে এরকম অবস্থা, যে আমাদের নাম কিভাবে জানে, এই লোকটাকে তো আমরা কখনো দেখিনি। এবং কত দূরে, রাঙামাটি শহর থেকে নৌকায় যেতে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা সুবলং, সেখানে যে একজন চাকমা, ওরা দুজন পুরো নিজেদের দেখে বলে জি, বলে যে এসছেন ভালো কথা, এখান থেকে তাড়াতাড়ি চলে যান। ওরা দুইজন খুব কনফিউজ হয়ে গেল, আসলে কোথা থেকে যেতে বলছে, সুবলং থেকে যেতে বলছে নাকি রাঙামাটি থেকে যেতে বলছে। তো এই জিনিসটা তোয়াক্কা না করে ওরা নৌকায় উঠতে উঠতে দেখলো যে লোকটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে হারিয়ে গেল। তো ওরা নৌকায় উঠে ছবি তুলতে তুলতে, কারণ আমাদের রাঙামাটিতে কয়েকটা জায়গা খুব সুন্দর, তারপরে সুবলং এর পরে আপনার এই যে ঝুলন্ত ব্রিজ, রাজবাড়ি, তো এসব জায়গায়, রাজবাড়ি তাদের টার্গেট ছিল পরের দিন। তো ঝুলন্ত ব্রিজের ছবি টবি তুলে সন্ধ্যার দিকে ওর হোটেল আসে, রেস্ট টেস্ট নেয়। ওই হোটেলে আবার জেনারেটর সাপ্লিমেন্ট ছিল, আর ইলেকট্রিসিটি সন্ধ্যা 7টার পর ছিল না, তো জেনারেটর চলছে। তো ওরা মানে অনেকক্ষণ রুমে ছিল, নিচে খেলা দেখছিল, খেলা দেখে উপরে উঠে রুমে রেস্ট নিয়ে রাতেবেলা ডিনার করতে বেরিয়ে পড়ে। ডিনার করে রাত্রেবেলা ঠিক 11টার দিকে ওরা ল্যাপটপ খোলে এবং যে ছবিগুলো এতদিন মানে সারাক্ষণ তুললো, সেই ছবিগুলোই ভিউ করছিল আর কি। তো ভিউ করবার মতো অবস্থায় ওই নিলয় মুশফিকের সাথে ওই চাকমাটার কথাবার্তা হয়, কিন্তু নিলয় পাশেই দাঁড়িয়েছিল। ওই চাকমাকে এইম করে পেছনে একটা ভিউ নিলয় ছবি তোলে। তো ওই ফটো মানে যখন পেন ড্রাইভটা ঢুকায় ভেতরে, মানে কার্ডটা ঢুকায়, কিন্তু সব ছবি চেক করার পর ও খালি খুঁজছে যে চাকমাটার ছবি কোথায়, কিন্তু চাকমাটার ছবি সে পেল না। খুঁজে শেষ, তন্ন তন্ন করে খুঁজলো, ইভেন ওইটা মুশফিকের ক্যামেরাও খুঁজলো, দুজনই ফটোগ্রাফার, দুজনই পেল না। অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টা করেও সেই ছবিটা পেল না। ঠিক ওই ভিউটা আছে, এরকম ছবি আছে 2টা, কিন্তু ওখানে কোনো চাকমা নেই। তো ওরা ব্যাক করলো, হোটেল রুমে ডিনার করে ব্যাক করলো। তো ওইরকম অবস্থায় কথা বলতে দুজনেই ডিসকাস করছে আসলে কি হলো, ওই চাকমা লোকটার কি আসলে কোনো অস্তিত্ব ছিল কি ছিল না, আসলে কি আমাদের সামনে এসছে নাকি এটা আমাদের হ্যালুসিনেশন ছিল। তো বললো যে না আসছে, তো আমি তাহলে ছবি নাই কেন। দুজনে ডিসকাস করতে করতে এমন সময় রাত মানে করতে করতে 12টা বেজে গেছে। তো কার্ড নিয়ে বসে দুজন মিলে, তো কার্ড খেলতে খেলতে একটা তো বলছে যে আসলে এখন ঘুমানো দরকার। তো আগের দিন রাত্রেবেলা তেমন ঘুম হয়নি, তো দুজনে মিলে শুয়ে পড়ে। এবং নিলয় মোটামুটি ওই দিন রাতে জিএফ সাথে কথা না বলেই শুয়ে পড়ে। একদিন রাত তখন 3টা বাজে, আবার সেই রাসেল ভাই আবারও সেই হাসির সাউন্ড, এক্স্যাক্টলি সেই টোনে 4-5 জন মিলে হাসছে, এবং হাসার সাউন্ডটা উপর থেকে আসছে। এটা কন্টিনিউ করে ঠিক 3:30 পর্যন্ত। ফজরের আগে ওরা জিনিসটা প্রায় মানে শুনছে যে এরকম সাউন্ড আসছে, এবং দুজনের দিকে তাকিয়ে আছে। তো হঠাৎ করে মুশফিকুল্লা লাইটটা জ্বালানোর সাথে সাথেই মানে সাউন্ডটা চলে গেল, ডিমিনিশ হয়ে গেল। এবং ওরা মানে জ্বালানোর পরেই একটা সাউন্ড পেলো যে বাথরুম থেকে ঝর্ণা জানি কে ছেড়েছে, এরকম একটা সাউন্ড, পানি পড়ছে। তো নিলয় বলছে আমি কি খুলবো? মুশফিক বলে যে খোল। তো লাইট জ্বালিয়ে ফট করে দরজাটা খুলে দেখে যে ভেতরে কোনো চিহ্ন নেই, কিন্তু আপনার পানি পড়ার সেই পানি পড়ছে, ঝর্ণা থেকে পানি পড়ছে।
তো ওরা মনে করলো যে রাঙামাটিতে হয়তো কোনো কিছু প্যারানর্মাল আছে। অ্যাকচুয়ালি এগুলি ওরা বিলিভ করতো না, কিন্তু এই দুই ইনসিডেন্টের পরে ওরা মোটামুটি চিন্তা করে ফেলে যে আজকে আর আমাদের আর রাঙামাটি থাকা হবে না, আমাদের এখান থেকে যে টার্গেট নেক্সট আমরা কক্সবাজার যাব সেটাতেই। ওদের আরো 2 দিন থাকার টার্গেট ছিল, পরের দিন রাজবাড়ি ছিল, এলাকার ছবি টবি তোলার মানে ইচ্ছে ছিল, কিন্তু সেটা পারেনি ওরা। তো পরের দিন বাসের সাথে কন্ট্যাক্ট করে বাসতে চলে আসে চিটাগং থেকে কক্সবাজার পৌঁছায়। তো কক্সবাজার পৌঁছাতে রাত হয়ে যায়। তো রাত তখন 9টা বাজে। পৌঁছানোর পরে ওরা মানে পৌঁছে সন্ধ্যার দিকে, তো পৌঁছানোর পরে একটু বিচের দিকে যায়, হেঁটে হেঁটে আপনার শহরের দিকে যায়। শহরের দিকে তো ঢাকা থেকে অনেক প্রেশার আসছিল যে এটা নিয়ে আসো। তো ওই জিনিসপত্র হালকা টালকা কিনে রাতের খাবার সহ কিনে হোটেল রুমে আসে 10টার দিকে। তো 10টায় হোটেল রুমে আসার পরে তো হঠাৎ করে টিভি ছেড়ে খাওয়া দাওয়া শেষ করছে। খাওয়া দাওয়া শেষ করার পরে হঠাৎ করে মানে ওরা যেহেতু আগের দিন রাতের বেলা নির্ঘুম কেটেছে, ওদের 2টা রাতই নির্ঘুম কেটেছে মোটামুটি ওইরকম ইনসিডেন্ট ফেস করার পরে। তো ওরা প্রায় ঘুমিয়ে পড়ে, দুইজনই ঘুমিয়ে পড়ে। তো নিলয়ের ঘুমটা একটু পাতলা। 2টার দিকে দরজা থেকে ঠোক ঠোক সাউন্ড। তো নিলয় উঠে যায় সাথে সাথে, এবং আগে যেহেতু ইনসিডেন্ট ফেস করে আসছে মুশফিককে ডাকে, মুশফিক দরজা সাউন্ড, তুমি কোথায়? ওর ঘোর কাটতে কাটতে আবার সাউন্ড আসছে, এবং সাউন্ড আসছে তোর দুজন বলছে কে, ওই পাশে কে, সাউন্ড আসছে না। তো একটু ভয় পেয়ে যায় যে ওই পাশ থেকে তো কোনো সাউন্ড আসছে না। আবারও সাউন্ড আসছে, বলে যে খোলেন প্লিজ, আমার ওয়াইফটা পাশে, আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, প্লিজ আপনারা একটু আসেন। তো যেহেতু উপাস থেকে একটা টোন পেলো, তো ওরা দরজাটা খুলে পাশের রুমে গেল। পাশের রুমে যাওয়ার পরে দেখলো যে আমি একটা জিনিস মিস করেছি রাসেল ভাই, ওই নিলয় যে সেকেন্ড হোটেলে ওঠে সেদিন ও রাতের বেলা ও অনেক মানে কাঁপতে থাকে, রুমটা অনেক ঠান্ডা হয়ে যায়। বাথরুমটা খোলার আগে ওই সময় ওর খুবই কাঁপুনি হয়। তো মানে ওই রুমটা পুরো ঠান্ডা হয়ে যায়, নন এসি রুম ছিল। তো হাজব্যান্ড ওয়াইফের ওই রুমে ঢোকার পরে দেখলো যে ওয়াইফটা প্রচন্ড শীতে কাঁপছে এবং রুমটা অনেক ঠান্ডা। তো হাজব্যান্ড বাবা জিজ্ঞেস তোমার কি অবস্থা, ভালো লাগছে এখন? মহিলা বলছে না, আমার জানি কেমন লাগছে। তো নীল ওই জিনিসটা চিন্তা করলো যে হ্যাঁ, আমি যে জিনিসটা এরকম ঠান্ডা অবস্থায় ফেস করছি উনিও ঠিক ওরকম ভাবে ফেস করছে। তো হঠাৎ করে ওরা দুজনেই সামনে একটু কথা বলছে ওই লোকের সাথে, যে আপনি আপনার ওয়াইফের কি আর কোনো জ্বর ছিল বা কিছু একটা জিজ্ঞেস করতে করতে এমন সময় ওনার ওয়াইফ ডেকে বলে যে আমার একটু ভালো লাগছে, তুমি আসো ভেতরে। তো হাজব্যান্ডটা চলে যায় ভেতরে, ওরা দুজন রুমে চলে আসে। ওই দিন নর্মাল থাকে। পরের দিন রাতে সারাদিন ছবি টবি তুলে রাতের বেলা আসে। রাত তখন 10টা বাজে, 11টা বাজে। এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে পুরো অন্ধকার হয়ে যায়। তো ল্যাপটপের যে আলোটা ওটা দিয়ে কিছুক্ষণ চালানোর জন্য, তো ওখান থেকে আবার নিলয় আবার একটু টয়লেটে যাবে। ল্যাপটপের আলোটা মোটামুটি দেখা যাচ্ছে। তো ওইরকম অবস্থায় টয়লেটের দরজা খুলে বেসিনে মুখ ধোয়ার পর সামনে আসে, মুশফিকের সামনে আসে, সাথে সাথে বলে এই তোর মুখ লাল কেন? কি মুখ লাল মানে? তো ওই যতটুকু আলো দেখা যাচ্ছে দেখে হ্যাঁ কেমন যেন একটা কালার লাগছে, অন্ধকার তো বোঝা যাচ্ছে না। তো পরে মোমবাতি খুঁজে বের করে মোমবাতি জ্বালানোর পরে দেখে যে মুখ পুরা লাল হয়ে আছে। তো রক্ত তো ঠিক থাকে, কিন্তু পানি তো পানির মতো এরকম রঙের মতো আর কি। হ্যাঁ, তো ওই মুখ পরিষ্কার করে বালতির পানিতে মুখ পরিষ্কার করে ওই জায়গায় বসে, এবং দুইজন স্টান্ট হয়ে বসে থাকে। রাত 2টার দিকে আবার সেই ঠকঠক সাউন্ড, আবার সেই লোকটা বলছে যে আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, সে আবারও এরকম কাঁপাকাঁপি করছে, আপনারা একটু আসেন। কারণ ওই সময় অবস্থায় নিচে যারা আছে, কর্তৃপক্ষের যারা ছিল সবাই ঘুম, ইন্টারকমও কাজ করছে না, মানে ইন্টারকমে ফোন দিলে কেউ ফোন ধরছে না, ডাকছি কেউ শুনছে না। তো গেছে, রুমের ভেতরে গেছে। এবার মানে উনি যেটা ডিসক্রাইব করলো যে হাজবেন্ডটা, যে আমার ওয়াইফ না কিছুক্ষণ পর হাঁটছে, রুমের ভেতরে হাঁটছে, এবং কি জানি বিড়বিড় করে বলছে, শুয়ে মানে একবার বসছে একবার হাঁটছে, রুমের চারপাশে ঘুরছে। তো হাজবেন্ডটা ছিল 6'2" লম্বা, আর ওয়াইফটা আপনার নর্মাল 5'4" মানে বাঙালি মেয়ে আর কি। তো হঠাৎ করে নিলয় এবং মুশফির দিকে চোখ বড় করে তাকায়, এবং হাজবেন্ড বলে কি তোমার কি এখন ভাল লাগছে, তোমার কি হয়েছে একটু বলবা? এটা বলার সাথে সাথে কোনুই দিয়ে এক ধাক্কা দিয়ে মনে হয় যে আপনি রাস্তা ভাই কোনো পুতুল ছুঁড়ে মারলেন, দেয়ালে বাড়ি খেয়ে পড়ে গেল হাজবেন্ডটা। এইটা দেখা, এই উড়ন্ত দৃশ্য দেখার পরে ওরা দুইজন ওখান থেকে সাথে সাথে লিভ করে এবং ওদের রুমে গিয়ে চুপ করে গিয়ে বসে থাকে এবং হাত পা কাঁপতে থাকে। সারা রাত এভাবে কাটে, এবং ওই মুহূর্তে ওরা ঢাকায় অনেকবার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্কের কারণে
কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারে নাই, যে ওদেরকে যে সেভ করে নিয়ে যাবে ওখান থেকে, ওদেরকে কেউ নিয়ে বের হবে। পরের দিন সকালবেলা 8টার দিকে এরকম আবার দরজা নক হয়। এবার দরজা নক করে আমাদের পুলিশ থেকে লোক আসছে, না থানা থেকে লোক এসছে, বলেছে বের হন। সবাইকে জিজ্ঞাসাবাদ করছে এবং বলছে যে এরকম ওর হাজবেন্ডের লাশটা পাওয়া গেছে রুমের ভেতর গলা কাটা অবস্থায়, এবং মাথাটা পায় বেসিনের ভেতর, বাথরুমের বেসিনের ভেতর মাথাটা পায়, দ্বিখণ্ডিত লাশ। তো পরে ওদের এই সব ঝামেলা শেষ করে এখান থেকে কক্সবাজার থেকে ওখান থেকে আসতে টাইম লাগে। ঢাকায় আসার পরে সবকিছু ওর বাবা মা থেকে খুলে বলার পরে অনেক চেষ্টা করছে এই যে এই জটলাটা খোলার জন্য, কিন্তু এখনো পর্যন্ত চিন্তা করে যাচ্ছে যে আসলে এই জিনিসটা কেন ওদের সাথে হয়েছে। কি মনে হয় আপনার কি মনে হয় আসলে? আমার কাছে মনে হয়েছে যে এই যে চাকমা, আমার কাছে মনে হচ্ছে ওইটা কোনো মানে মানবিক সাইড থেকে বলেনি ও, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো প্যারানর্মাল কিছু একটা, যে ওদেরকে সেভ করার জন্য। সবসময় তো আর খারাপ কিছু হবে না। সেটাই আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে টেনে নিয়ে গেছে কক্সবাজারে ঠিক ওই ইনসিডেন্টটা, ঘটনাটা ফেস করার জন্য। সেই জন্য হয়তো আমার যেটা মনে হয় যে আমারও সেটাই মনে হচ্ছে যে হয়তো চাকমাটা বলেছিল যে তখন থেকেই চলে যাওয়ার জন্য, ঢাকায় ফিরে আসার জন্য। আগে একটা মানে আপনার, এবং আমি এরকম অদ্ভুত ঘটনা আসলেই শুনিনি যে মানে যে ঘটনাটা ঘটবে কক্সবাজারে, সেখানে রাঙ্গামাটি থেকে এই সিগন্যালটা পাচ্ছিল, একটা সাইন দেখতে পাচ্ছিল যে এরকম কিছু ঘটতে যাবে বা এরকম কিছু একটা। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আমরা অনেক SMS পেয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করছেন। আমি একটা SMS দেখেছি, আকাশ আমাদেরকে দৌলতপুর খুলনা থেকে লিখেছেন, রাসেল ভাই 6 এপ্রিল 1994 ওয়াজ নট সানডে, সাহস থাকলে পড়েন। ভাই সাহস থাকলে পড়েন কি, আমি তো এটা SMS-টা আগেই পড়েছি। আমি মনে হয় আপনি মিস করেছেন যে আমি যখন SMS পড়েছিলাম, যখন আমি বলেছিলাম এবং সংশোধন করে দিয়েছি। আপনাকে এখন কি করতে হবে, এয়ারটেলের হেল্প নিয়ে আপনাকে আবার খুঁজে বের করতে হবে যে আমি কি বলেছিলাম। নীলপরি লিখেছেন যে এটা হতে পারে 3494। হ্যাঁ হতে পারে, আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন উনি বলেছিলেন যে ডেটটা যাই হোক না কেন, ডেটটা যেটাই হোক না কেন, বারটা ছিল রোববার। আর আরেকটা জিনিস যে আমি নিজে ঘটনাটা অনেক বেশি এনজয় করেছি, আমার কাছে ভয় লেগেছে। অনেক ধরনের মানে অনেক ভাবে আমি খুব দুঃখিত যারা আসলে ঘটনাটা এনজয় করতে পারেনি। আমি জানি না যে কেন এনজয় করতে পারেনি। আমার কাছে খুব মানে ভালো লেগেছে ঘটনাটা। আমি নিজেও বেশ ভয় পেয়েছি, কারণ আমি পুরোপুরি ঘটনাটা শুনেছি। আমি মানে বাস মজা পাওয়ার জন্য শুনেছি, কিন্তু অনেকে চুলচেরা বিচার করতে গিয়ে হয়তো ঘটনার মূল জায়গাগুলো বা মূল আর মজাটাই মিস করে ফেলেছেন। অনেক লেখকের ঘটনার সাথে মিলানোর চেষ্টা করছেন কয়েকজন লেখক। একজন দেখলাম যে 2-3 জন লেখকের কিছু কিছু অংশ থেকে নেওয়া হয়েছে, এরকম অনেক কিছু বলছেন। তাহলে আমি তো বলবো যে প্রত্যেকটা সিনেমাতেই একজন কি বলবো যে একজন নায়িকা থাকেন, তার মানে থাকে একটা ফরম্যাট থাকে, কিন্তু তার মানে তো আমি এরকমও হয় যে অসংখ্য ঘটনা আপনারা আমার থেকে ইমেল করেন, যে ঘটনাগুলো আমি আমার বাড়িতে একবার শুনেছি, আবার দেখা যায় যে আমি আপনারা আবার লিখে পাঠাচ্ছেন। একই টাইপের ঘটনা অনেক জায়গায় ঘটছে। তার মানে কি আমি যার কাছ থেকে শুনেছি সে নিশ্চয়ই আপনাদের পরিবারের কারো কাছ থেকে ঘটনা শুনেননি, এরকম হয় কিন্তু অনেক সময়। যাক, আমি জানি না, আমি আসলে কোনো কিছু বুঝাতেও চাচ্ছি না, বাট আমার কাছে সবচেয়ে যেটা মানে ইয়ে লাগলো যে যদি আপনারা এনজয় করতেন অনেক বেশি ভালো লাগতো, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেক নেব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের সামনে। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কিন্তু আমি এটাও সত্যি, এটা খুবই সত্যি কথা যে অনেকে বলছেন যে অনেক বেশি ভালো লেগেছে, এই সংখ্যাটাই বেশি, বাট কয়েকজন আছেন যারা আবার এরকম ধরনের চুলচেরা বিচারও করছেন। আমার কেন যেন মাথায় এগুলো আসেনি আসলে ঘটনাটা শোনার সময়। যাই হোক, আমি হয়তো এটা আমার সমস্যা হতে পারে, আমি হয়তো আপনাদের মতো তো চৌকস নই গল্প শোনার ক্ষেত্রে। এনিওয়েজ, চলে যাবো আমরা একটা ছোট্ট ব্রেকে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি, এবং ফিরে আসার পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। নতুন 2 জন অতিথি আসছেন, আমাদের সাথে জয়েন করছেন। সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 1:22। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং আজকের এই চমৎকার এপিসোডটি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে, এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যেই এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারবেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি
ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান, যেটা মাসুদ এখন প্লে করছে, সেইটা আপনি চাইলেই করে ফেলতে পারেন। সেজন্য আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে পারেন। দ্য কোড নাম্বার ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটা জাস্ট একটা এসএমএস এর মাধ্যমে। আপনার মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন এসএমএসটি 3123 নাম্বারে। ব্যাস, এটা আপনার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি সরাসরি বাবু ভাইয়ের কাছে। এই মুহূর্তে আমি বলেছিলাম যে আমার পছন্দের কয়েকজন যাদের ঘটনা আমি খুব এনজয় করি তাদের মধ্যে একজন, এবং আরো একজন আছেন, তিনি একটু পরে আপনার সাথে জয়েন করবেন। আপাতত বাবু ভাই, ঈদ তো ভালো হয়েছে? হ্যাঁ রাসেল ভাই, ঈদ ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ, ঈদ মুবারক টু এভরিবডি। আমাদের একটা রিইউনিয়ন চলছে আসলে। সো আজকের দিনটাতে রিইউনিয়ন আমরা অনেকদিন আগে থেকে প্ল্যান করেছিলাম, এবং বাবু আপনাকে মনে হয় রোজার মধ্যে আমি বলেছিলাম যে আজকে এরকম একটা কিছু করবো। আসলে ইনফ্যাক্ট আজকে না, গত সপ্তাহের কথা, রাইট, গত সপ্তাহের কথা ছিল। একটা এপিসোড মিস যাওয়ার কারণে আমাদের একটু টাইমটা এলোমেলো হয়ে গেছে। ওকে ফাইন। আর যারা, আমি আরো একবারের মাঝখানে বলে দিই, যারা ঘটনা পাঠিয়েছেন এবং মনে করছেন যে ঘটনা আমরা আপনাদের সিলেক্ট করিনি, সেরকম কিছু না। অনেকেই আছেন আমাদের যারা আমরা কিছুদিনের মধ্যে যাদের সাথে যোগাযোগ করবো। যাই হোক বাবু, আমরা ঘটনায় চলে যাই। হ্যাঁ রাসেল ভাই, ফার্স্টে কি রাক্ষস কক্ষসের গল্প বলি একটা? আচ্ছা, এটা হচ্ছে চিটাং এর একটা ঘটনা। আচ্ছা, চিটাং এর মোহাম্মদ শিফাত নামে একজন এটা শেয়ার করেছে আমার কাছে। চিটাং এ একটা জায়গা আছে রাসেল ভাই, সেটা হচ্ছে আপনার ওয়ার সেমেট্রি। এবং ওয়ার সেমেট্রি যে জায়গাটা, এটা নাকি অনেক হন্টেড। আশেপাশে অনেক কিছুই দেখা যায়, অনেকে অনেক কিছু ফিল করে। আমরাও গিয়েছিলাম সেখানে একবার, যে ওখানে বসে তেমন কিছু বুঝতে পারিনি আর কি, অনেকক্ষণ ছিলাম। তো এই শিফাতের ঘটনাটা শেয়ার করা হচ্ছে। শিফাত ওখানে ওদের ফ্যামিলি একটা ফ্ল্যাটে ভাড়া যায়, ওরা ভাড়া ওঠে, ওটা 3 তলা একটা মানে বাড়ি, ফ্ল্যাটে ওরা ওঠে। তো সেখানে ওঠার পরে ওরা যেটা দেখে যে জায়গাটা বেশ সন্ধ্যার পরে বেশ স্পুকি লাগে, এবং এটা কমনলি ছিল আর কি স্পুকি, বিকজ ওই জায়গাটা আর কি বেশ নির্জন হয়ে যায় সন্ধ্যার পরে। তো ওই বাসায় যেটা ফার্স্ট যেটা ওরা ফিল করে, যে ওখানে ওরা লাইট লাগানো থাকতো বিভিন্ন কালারের বিভিন্ন রুমে। তো বললো যে একটু ডিফারেন্ট কালারের লাইট লাগাতো ওরা ওখানে, ফর সাম রিজন, আই ডোন্ট নো। তো সেই লাইট গুলো নাকি ফিউজ হয়ে যেত একদিন দুদিন পর পর, এবং ঠাস করে ফুটে তারপর ফিউজ হয়ে যেত, মানে কাইন্ড অফ বার্স্ট করতো ভিতরে। তো এটা হওয়ার পর ওরা যেটা করলো, ওরা ওই লাইট একসময় বিরক্ত হয়ে লাগানোই বন্ধ করে দিল বাসার ভেতরে। ওই জায়গাগুলোতে, বারান্দা যেই স্পেস গুলোতে লাইট গুলো বাস্ট করতো, ওই জায়গায় ওরা লাইট লাগানো বন্ধ করে দিল পরে। আর যে উপসর্গগুলো শুরু হয় বাসায় ঢোকার পরে, যে স্বপ্ন দেখে আর কি, দুঃস্বপ্ন, এটা ও ফেস করে, এবং ওর ভাইও বিভিন্ন রকমের স্বপ্ন দেখা শুরু করে। স্বপ্নগুলো খুব হরিফিক টাইপের। এরপর যে ফার্স্ট জিনিসটা হয় ওর সাথে, ও যেটা মানে মেইনলি ফেস করে এট ফার্স্ট, যে রাতে যখন ঘুমায় আসে, তখন মনে করেন গভীর রাতে হঠাৎ সে ফিল করে যে তার বিছানার পাশে কেউ একজন বসছে এসে, এবং বসার মানে জিনিসটা এরকম মনে হয় যে কেউ একজন বসে আছে, বসে ওর গায়ে হাত দিচ্ছে, এরকম কিছু একটা। তো এটা ফিল করার পর হঠাৎ ঘুম থেকে উঠে যায়, এবং উঠে যে সে তাকায় দেখে আসলে কেউ নাই। তো এই জিনিসটা প্রায় হয়, এবং রুমের মধ্যে মনে হয় যে আশেপাশে কেউ আছে, কেউ চলাফেরা করতেছে। আর এরপর সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা ওর সাথে ঘটে, যেটা বলছে যে, এবং ওর ভাইও নাকি যে আপনার এই জিনিসটা ফেস করতো, যে বিছানার পাশে কেউ বসার জিনিসটা ও এবং ওর ভাই দুজনেই ফেস করতো। তো যে জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটে ওর সাথে, সেটা হচ্ছে যে একদিন রাতের বেলা ও স্বপ্ন দেখে যে ও বসে আছে, ওর মাথার পেছন থেকে কেউ ধরে ওর ঘাড়টাকে আস্তে আস্তে ঘুরাই দিচ্ছে পেছন দিকে, এবং প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ওর ঘাড় ঘুরে গেছিল। এই সময় ও স্বপ্ন থেকে হঠাৎ জেগে ওঠে তাকে ঠিক সেই একই পজিশনে সে বসা, এবং তার ঘাড় ঘোরানো দিকে ঘুরে যাচ্ছে, এবং সে অনেক কষ্ট করে তার ঘাড়টাকে ঠিক করে। এবং এটা করার পর কয়েকদিন তার ঘাড়ে ব্যথা থাকে, এবং এই ঘটনার পরেই ও রাস্তা থেকে বাসাটা ছেড়ে চলে যায়। এটা ছিল একটা ফার্স্ট ছোট ঘটনা। আমরা একটা ঘটনায় চলে যাই তাহলে। সেকেন্ড ঘটনাটা, এটাও একটা ছোট ঘটনা। এটা আমাকে বলেছে চিটাং থেকেই ইরবান নামে একজন শেয়ার করছে, ইরবান জীবন। ও যেটা শেয়ার করছে যে ওর ফ্রেন্ডের কাছ থেকে শুনছে, ওর ফ্রেন্ডের নাম ছিল রূপা। সো হি আস্কড মি টু সে বোথ অফ देयर নেম। সো যেটাই বললাম আর কি। আচ্ছা। তো যেটা হয় যে ওই রূপার মামা যে থাকে, সে নাকি গ্রামে বেড়াতে যায় এক সময়, বা গ্রামটা ছিল আপনার বরিশালের মুলাদি অঞ্চলে। আচ্ছা। সেখানে যায়, যে শহর থেকে সে গেছে, তো সুতরাং তার কাছে থিংস আর লিটল ডিফারেন্ট। ওই গ্রামটা যদিও আপনার মানে রিমোট অঞ্চল, সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায়, মানুষজন চলাফেরা করে কম, বাট তার কাছে জিনিসটা এতটা মনে হয়নি আর কি, রিমোট মনে হয়নি, সে শহর থেকে গেছে। তো উনি রাতের বেলা, রাত তখন বাজে আপনার 7টা-8টার দিকে গ্রামের হাটে যায়।
তা হাটে যাওয়ার পরে উনি ওখান থেকে যে জিনিসপত্র কেনে, হাটে যেগুলো ঘোরাঘুরি করে উনি বাসায় আসতে থাকে। And এর মধ্যে সময় প্রায় 10টা-11টা হয়ে যায় রাত। তো এ সময় ওই অঞ্চলে কেউ ঘোরাফেরা করে না সাধারণত, এত রাতে কোনো মানুষই থাকে না আসলে। এবং উনি যে রাস্তাটা দিয়ে ব্যাক করতে থাকে সেই রাস্তাটা হচ্ছে আপনার বেশ আপনার কি বলে কাঁচা রাস্তা, যেখানে মানুষজন চলাফেরা এমনিও নাই, এবং কাঁচা রাস্তা দিয়ে উনি হেঁটে আসতে Exclusively থাকে। on তো ওই artharan.com. রাস্তার মধ্যে একটা ভাঙা মন্দির আছে অনেক পুরনো, সেটা অনেকে এড়িয়ে চলে, মানে সন্ধ্যার সময় থাকে না, কিন্তু উনি ওই সময় ওটা সামনে দিয়েই যায়, ভাঙা মন্দিরের পাশ দিয়ে। ভাঙা মসজিদের পাশ দিয়ে উনি যখন যাচ্ছে, উনি মন্দিরটা পাস করে যখন চলে যায়, হঠাৎ করে উনি ফিল করে যে যে ওনার পেছন থেকে কারো একটা ছায়া পড়তেছে সামনে। চাঁদ ছিল আকাশে, চাঁদের আলোয় কারো একটা ছায়া পড়তেছে সামনে, নট ওনার ছায়া, পেছনে কারো ছায়া। তো উনি আস্তে করে ঘাড় ফিরিয়ে তাকায় দেখে যে একটা বৃদ্ধা মহিলা, চুল ধবধবে সাদা এবং ওনার কাপড়ের রঙও সাদা, কিন্তু মুখের যে অবয়বটা বোঝা যাচ্ছে না, এটা আপছে ওনাকে ফলো করে আসতেছে। তো উনি দেখে যে উনি ফার্স্টে চিন্তা করে যে এত রাতের বেলা এরকম একজন মানুষ, তাও একজন বৃদ্ধা মহিলা এত রাতে এখানে রাস্তায় আসার কথাই না, মানে অ্যাবসার্ড, এটা হওয়ার কথা না। তো উনি আরো জোরে হাঁটার চেষ্টা করে, একটু ভয় পেয়ে দোয়া পড়তে থাকে এবং আর একটু উনি স্পিডে হাঁটে। এর মধ্যে উনি দেখে যে ডিস্টেন্সটা কমে গেছে দুজনের মধ্যে, প্রায় উনার ঠিক 10 ফিটের মধ্যে বৃদ্ধা চলে আসছে। তো উনি এই পর্যায়ে আরো ভয় পেয়ে যে উনি মানে দোয়া দুরুদ পড়ে এবং উনি চোখ বন্ধ করে উনি হাঁটার চেষ্টা করে, মানে চোখ বন্ধ করে হাঁটার চেষ্টা করে। তো এক পর্যায়ে উনি ফিল করে যে বৃদ্ধটা আরো কাছে চলে আসছে। এই পর্যায়ে উনি প্রায় সেন্সলেস এর মতোই হাঁটেন। এটা একসময় উনি এই এলাকা থেকে বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর পিছিয়ে দেখেন যে কেউ নাই। হ্যাঁ, তো উনি খুব অসুস্থ হয়ে যান, অনেকদিন জ্বর থাকে উনার, তারপর জ্বর ছেড়ে যায় আর কি। এটা ছিল সেকেন্ড ওকে, ঘটনা। আমরা পরবর্তীতে আবার ফারনান আপনার কাছে ফিরে আসবো। থ্যাংক ইউ বাবু ভাই। আমরা ফারনানের কাছে একটু যাই। আরেকজন যার নাম বলছিলাম আমি, ফারনান, যার ঘটনা বলার স্টাইলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন আমরা শুনি ফারনানের ঘটনা। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আমি এসিসিএ পড়ছি। প্রথমে রাসেল ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আজকের মতো একটা স্পেশাল এপিসোডে। মোস্ট ওয়েলকাম। এবং ফারনান, ঈদ কেমন হয়েছে? ঈদ তো ভালোই মজার হয়েছে। তো আজকে ভূত অভিমান আসার পরে আরো বেশি মজা লাগছে। অলরাইট, স্পেশাল এপিসোড। তো যাই হোক, তো আজকে আমি সর্বপ্রথম আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি আমার এক আঙ্কেলের কাছ থেকে শুনেছিলাম। তো ঘটনাটা মেনলি ভারতের পশ্চিমবঙ্গের কোন একটা গ্রামের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে মানে একজন যে কাঠের যে মানে কাঠমিস্ত্রি, তো ওনার সাথে ঘটে। তো উনি একদিন ওনার যে দোকান, তো আমি একটু বলে রাখি যে ঘটনাটা বেশ পুরনো, প্রায় 30 ইয়ার্স পুরনো ঘটনা হবে, মানে অনেকদিন আগের ঘটনা এটা। তো উনি ওনার দোকান একদিন অনেক রাতে কাজ করতেছিল এবং তো ওনার কাজের অর্ডার অনেক বেশি ছিল। তো ওনার একদিন হঠাৎ করে কাজ করতে করতে অনেক বেশি সময় লেগে যায় এবং অনেক বেশি রাত্র হয়ে যায়। তো ওনার দোকানে যারা কর্মচারী ছিল তারা সবাই প্রায় অনেক আগেই বাড়ি ফিরে গিয়েছিল। উনি একাই রয়ে গেছিল তার দোকানে। উনি যেটা চিন্তা করেছিল যে উনি আজকে রাতে এই দোকানেই থাকবে, কিন্তু তার হঠাৎ করে মনে পড়ে যে তার বাসায় একজন অসুস্থ স্ত্রী আছে তার। তো এই জন্য তাকে বাড়ি যেভাবেই হোক ফিরতেই হবে। তো যাই হোক, অনেক রাত্র হয়ে গেছে, কিন্তু এখন তাকে বাড়ি যেভাবে হোক যেতেই হবে, হেঁটে যেতে হবে। কারণ এখন থেকে প্রায় 30 বছর আগে মানে কমিউনিকেশন অবস্থা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, সে দোকান বন্ধ করলো এবং সে চিন্তা করলো যে আজকে সে একটা শর্টকাট ওয়ে দিয়ে তার বাড়ি যাবে। কিন্তু যখনই সে শর্টকাট ওয়েটার কথা চিন্তা করলো তখনই সে একটু বেশ ঘাবড়ে গেল, কারণ এটা শুধু শর্টকাট রাস্তায় ছিল না, বরং এটা অনেক ডেঞ্জারাস ছিল। তো যাই হোক, এর আগেও সে বেশ কিছু সময় এই শর্টকাট ওয়েটা দিয়ে তার বাড়ি গিয়েছিল, কিন্তু সেটা আজকের সাথে একদমই পার্থক্য। কেননা সে যখন এর আগে গিয়েছিল সেই রাস্তাটা দিয়ে তার সাথে আরো অনেকজন ছিল এবং সেটা হয়তো বা বিকেলে বা সন্ধ্যায়, আজকের মতো এত রাত্রি নয়। তো যাই হোক, সে অনেক সাহসী ছিল এবং সে নিজেকে মানে কি বলে ফাইনাল ডিসিশন নিল যে না, আজকে সে শর্টকাট ওয়ে দিয়ে যাবে আসলে। তারপর যেটা করলো যে সে তার দোকান থেকে রওনা হলো এবং সেই শর্টকাট ওয়ে ছিল আসলে একটা খ্রিস্টান পুরনো অ্যাবান্ডেন্ট কবরস্থানের ভিতর দিয়ে তাকে বাড়ি যেতে হবে এবং সেটা ছিল খুব শর্টকাট একটা রাস্তা। সে যদি সেই কবরস্থানটা কোনোভাবে পার করতে পারে তাহলে তার বাড়ি এসে যাবে। তো তারপর সে রওনা হলো, সে তার মেইন রোড থেকে দোকানটা বন্ধ করে দোকান থেকে মানে মেইন রোড থেকে নেমে যে কাঁচা রাস্তাটা সেটা ক্রস করলো। তারপরে এরপরে যে জায়গাটা ছিল সেটা ছিল একটা ঝিলের মতো একটা জায়গা, সেই ঝিলটাও সে ক্রস করলো। তারপর ছিল একটা ছোট্ট আম বাগান, সেটাও সে ক্রস করলো। কিন্তু যখন সেই পুরনো কবরস্থানটার পাশে সে এসে দাঁড়ালো তখন সে বেশ ঘাবড়ে গেল, কারণ আজকে কেন জানি তার অনেক বেশি ভয় লাগছে। সে যদিও অনেক সাহসী, তারপরেও সে কেন জানি আজকে অনেক বেশি ভয় পাচ্ছে।
কবরস্থানের সেই ভাঙ্গা গেটটা দেখে সে বেশ ভয় পেয়ে গেল এবং সে চিন্তা করলো যে আমি কি পেছন রাস্তা দিয়ে আবার চলে যাব ঘুরে, না এই শর্টকাট ওয়েটা দিয়ে যাব। তারপর সে নিজেকে কোনোভাবে সম্মত করলো এবং চিন্তা করলো যে যাই হোক, যা হবে দেখা যাবে, কোনো সমস্যা নেই, আজকে আমি এখান দিয়ে যাব। তারপর সে সেই কবরস্থানটার ভিতর দিকে হাঁটা শুরু করলো এবং তার হাতে ছিল একটা লণ্ঠন। সেই লণ্ঠনের মৃদু আলোয় সে কবরস্থানের পথ দিয়ে হাঁটা শুরু করলো। কবরস্থানের পথটি ছিল একদম সরু একটা রাস্তা এবং তার দুপাশে ছিল সেই পুরনো কবরগুলা। আর এই কবরস্থানটা একটু বলি যে কবরস্থানটা ছিল অনেক পুরনো এবং এই কবরস্থানে এখন আর কোনো লাশ দাফন করা হয় না, কারণ অনেক পুরনো ছিল এবং এই এলাকায় তখন আর তেমন একজন খ্রিস্টানও ছিল না আসলে। তো সেই কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছে এবং হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার পেছন পেছন কেউ আসছে। সে একসময় স্টপ হয়ে গেল এবং সে যেটা দেখলো যে পেছনের দিকে ঘুরে তাকালো, সে দেখলো যে পেছনে কেউ নেই। ওই হঠাৎ অনেক সময় হাঁটার সময় যেটা মনে হয় যে পেছন পেছন কেউ আসলে যে পাতা কেউ পাতায় পাড়া পড়লে যেরকম একটা শব্দ মনে হয় স্টেপ, সেরকম একটা শব্দ সে বারবার সে শুনতে পাচ্ছে। সে যখনই স্টপ হয়ে যায় তখনই তার পেছন থেকে মনে হচ্ছে কেউ যেন হেঁটে আসছে। কিন্তু যখনই সে পেছনের দিকে তাকালো সে দেখলো যে সেই কবরস্থানের ভাঙ্গা গেটটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, তার পেছনে কেউ নেই। সেই সরু রাস্তাটা দিয়ে সে হাঁটছে, আশেপাশের লম্বা গাছগুলো দেখে বেশ ভয় লাগছে। হঠাৎ করে মাঝে মাঝে দু একটা প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। প্রচন্ড গভীর অন্ধকার এবং সেই অন্ধকার যেন আরো বেশি ভয় দেখাচ্ছে তাকে। সে বেশ ঘাবড়ে গেল এবং বেশ ভয় পাওয়া শুরু করলো। সে সামনের দিকে হাঁটা শুরু করলো। সে আল্লাহর নাম ডাকতে থাকলো এবং সামনের দিকে হাঁটা শুরু করলো। সে যখন সামনের দিকে একটু গেল এবং হঠাৎ করে সে একটা অদ্ভুত শব্দ তার কানে আসলো। সেই শব্দটা ছিল ঠুকঠাক একটা শব্দ। সে তার লণ্ঠনের মৃদু আলোয় সামনের দিকে আবার হাঁটতে থাকলো এবং সে দূর থেকে দেখলো যে একটা অনেক বড় একটা বট গাছ এবং সেই বট গাছটার ঠিক পাশে কে যেন কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। সে দূর থেকে এটা বুঝতে পারলো যে একটা মানুষ হয়তো বা কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, এরকম কিছু একটা। তো সে বেশ একটু সাহস পেল, মনে হলো যে না, এই কবরস্থানে সে ছাড়াও আরো কোনো মানুষ এখানে আছে। সে একটু সাহস পেল এবং সে সামনের দিকে হাঁটা শুরু করলো আবার। কিন্তু সে যখন সেই বটগাছটা ঠিক কাছাকাছি চলে আসলো তখন সে যেটা খেয়াল করলো যে তার লণ্ঠনটা মৃদু আলোয় সে হঠাৎ করে খেয়াল করলো যে একটা লোক আসলে একটা কবর খুঁড়ছে এবং সেই কবরটার পাশে একটা লাশ রাখা এবং সেই লাশটা কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। সে বেশ ভয় পেয়ে গেল। তার হঠাৎ করে মনে পড়লো এটা তো একটা অ্যাবান্ডেন্ট কবরস্থান, তো এখানে কিভাবে এত রাতে একটা মানুষ কবর খুঁড়ছে এবং লাশই বা কোত্থেকে আসলো, এবং এখানে তো এখন আর লাশ দাফনও করা হয় না, তো এগুলো কোত্থেকে আসলো। সে বেশ ভয় পেয়ে গেল এবং সে যেটা চিন্তা করলো যে সে সামনে যে জিজ্ঞেস করবে যে সে কে আসলে, কেনই বা কবরটা খুঁড়ছে। সে অনেক সাহস করে সামনের দিকে গেল এবং সেই লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং এখানে কেন মাটি খুঁড়ছেন। লোকটা পিছন ফিরে তখনও কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল, কিন্তু তখনও সে কোনো ভ্রুক্ষেপ করেনি। আর সে তারপর আবারও সে ট্রাই করলো, আবারও বললো যে আপনি কে, আপনি কেন এখানে মাটিটা খুঁড়ছেন এবং এখানে লাশটা কার আসলে। তারপরও সে হঠাৎ করে মাটি খোঁড়া বন্ধ হয়ে গেল। কবরস্থানে সেই নিস্তব্ধ পরিবেশ আবারও ফিরে আসলো এবং সেই ঘন অন্ধকারে সেই লণ্ঠনের মৃদু আলোয় সে যেটা দেখলো যে লোকটা সামনে বরাবর ঘুরে তাকালো এবং সে যেটা দেখলো যে তার দুপা মানুষের মতো এবং দুটা হাত একই সেম মানুষের মতো, কিন্তু তার একটা হাতে সেই কোদালটা, কিন্তু তার মাথা ছিল না। তার কাছে মনে হচ্ছিল যেন তার মুখের সামনে একটা গলাকাটা জিন্দা লাশ দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে গেল। সে তার লণ্ঠনটা ফেলে দৌড়ে সে কবরস্থান থেকে পালিয়ে গেল। এরপর সে কোথায় গেল সে জানে না। তার কাছে মনে হচ্ছিল যে তাকে পেছন থেকে কোন একটা খারাপ শক্তি তাকে ধরে রাখছে, তাকে দৌড়াতে দিচ্ছে না। হঠাৎ করে কোন একটা কিছুর সাথে তার মনে হলো যে তার মাথায় আঘাত লাগলো এবং সে সাথে সাথে তার জ্ঞান হারালো। এরপর যেটা হয় যে এরপর সে তাকে মানুষ যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে খুঁজে পায় সেই ঝিলটার পাশে, এবং সেখানে সে দেখলো যে আশেপাশের যে যারা এলাকার লোকজন ছিল তারা তার পাশে, এবং সেই ঘটনাটা সে সবার সাথে শেয়ার করলো। কিন্তু সে একটা অদ্ভুত বিষয় যেটা ছিল যে সে এটাও জানতো না যে সেই কবরস্থানের ভিতর থেকে কিভাবে সে এই ঝিলের পাশে আসলো। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ ফারনান। এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা অনেকগুলো SMS পেয়ে গেছি। সেই SMS এর মধ্যে কিছু SMS পড়তেই হচ্ছে। আমাকে লিখেছেন, আচ্ছা আজ ভূত FM ভালো হচ্ছে, আপনার জীবনের ঘটনা শুনতে চাই। নামটা লেখেননি ভাই। আমার জীবনে ভাই এখন কোনো ঘটনা নেই, তবে আজকে যে ঘটনাগুলো শুনলাম তাতে আমরা ডিসিশন নিয়েছি মোটামুটি যে আমরা সবাই মিলে একটু সিলেটে যাব, এবং সিলেটে আসলে আমাদের অনেক লিসনারও সেখানে রয়েছেন এবং অনেকেই অনেক কথা বলেন। তো আমরা সিলেটে গিয়ে প্রত্যেকবার যেটা হয় যে আমরা ফোনে কানেক্ট করি যারা যান তাদের সাথে। এবার আমি যাব ভাবছি সবাই মিলে একসাথে
ওখানে গিয়ে ঘটনাগুলো এক্সপেরিয়েন্স করার জন্য না। আমি বেসিক্যালি কোনো কিছু এক্সপেরিয়েন্স করতে চাইও না, এত সাহস আমার নাই। আমি যেটা করব সেটা হচ্ছে ওখান থেকে ঘটনাগুলো কালেক্ট করতে যাব, যাতে আপনাদের কাছে একদম যারা ওই ঘটনাগুলো দেখেছেন তাদের কাছ থেকে সরাসরি সেই ঘটনাগুলো নিয়ে এসে আপনাদেরকে শোনাতে পারি, সেই উদ্দেশ্যে যাব। তবে অবশ্যই আমি ওই রকম কোনো কিছুতে যাব না, মানে সারাদিন ধরে ঘটনা কালেক্ট করবো দিনের বেলায় এবং রাতের বেলায় এসে সবাই মিলে একসাথে ঘুমিয়ে যাব। বাট আমার একেবারে ইচ্ছা নাই কোনো ঘটনা এক্সপেরিয়েন্স করার জন্য বসে থাকা। স্বপন আমাকে লিখেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে, কি জন্য SMS পড়ছি না জানতে চেয়েছেন। ভাই আসলে আজকে মানে অনেক ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো শোনার কারণেই আমি SMS পড়ার সময় খুব কম পাচ্ছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি মুনিয়া SMS করেছেন এবং তার কাছে ভূত FM ভালো লাগছে, তিনি লিখেছেন। ফিরোজ আমাদের খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM শুনে আমি সাহসী হয়েছি। আপনি সাহসী হলে তো মানে সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাট আপনি সাহসী হয়েছেন তার মানে আপনার এখন কম ভয়ের ঘটনা তো আর ভালো লাগবে না, এখন বেশি বেশি ভয়ের ঘটনা ভালো লাগবে। আমার জন্য জবটা অনেক টাফ হয়ে গেল। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন যে ঈদ মোবারক রাসেল ভাই। বাবা অনেকদিন পরে আপনি আমাকে যে তাও মানে মনে করে ঈদ মোবারক দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিজয় আমাদেরকে রিং রোড থেকে SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন হিমেল চৌধুরী। আচ্ছা, বিজয় হচ্ছে এই ফার্স্ট ঘটনার রিং রোডের ওই ব্যাপারটা জানতে চেয়েছেন। হ্যাঁ, আমিও ইন্টারেস্টেড। আমি নিজেও ওই অ্যাড্রেসটা পাইনি, এটা একটা মেইল ছিল, সুতরাং আমি অ্যাড্রেসটা পাইনি, বাট আমি নামটা বলেছি আপনাদেরকে। পিয়াস আমাদের ধানমন্ডি 4 এরিয়া থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি ঋতু চালনা থেকে SMS করেছেন তিনি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন আদর সাতক্ষীরা থেকে। এছাড়া আমাদেরকে আদিয়াত SMS করেছেন, পলাশ SMS করেছেন মাহবুব। এছাড়াও অরহান বা কি একটা কিছু হবে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি রাকিব আল হাসান। আমাদেরকে এছাড়াও SMS করেছেন আকমিম, রিপন মানিকগঞ্জ থেকে, দিশা বরিশাল থেকে, ফাহাদ আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে ফানা। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শুভ, SMS করেছেন আমাদেরকে হাসান সহ আরো অনেকে। আপনারা যারা SMS করতে চাচ্ছেন তারা SMS করুন। SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বার। আমাকে গালাগালি শুনতে হবে আসলে, অনেক SMS পড়তে পারছি না, এই জন্য আবার SMS করতেও বলছি। বাট SMS গুলো আমি ভাবছি যে মানে পড়ছি শোয়ের মাঝখানে পড়ছি, যখন কেউ ঘটনা বলছেন সেটা শুনছি আর পড়ছি, বাট সবগুলো হয়তো মাইক্রোফোনের সামনে পড়া হচ্ছে না। আই এম রিয়েলি সরি। আমাদেরকে ছোট ব্রেকে যেতে হবে এবং ব্রেকের পর আমরা এখনই আবার ফিরে আসবো। সো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:43। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। বাবু ভাইয়ের আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা শুনতে। এই ঘটনাটা রাসেল ভাই বলবো, মানে যার নাম বলা যাবে না, তার নাম গোপন রাখছে। হোয়াট হ্যাপেন যে সে কিছুদিন আগে আমার সাথে দেখা করে সন্ধ্যার সময় এবং এসে বসার পর সে তার কাহিনীটা শেয়ার করে। তো ছাদে বসে তার ঘটনাটা শুনি এবং মানে আমার কাছে মানে বেশ পরিবেশটাই তখন ভৌতিক লাগছিল। পরবর্তী যখন ঘটনা পুরো শুনেছি, জিনিসটা হচ্ছে উনি যখন নাকি ওনার বয়স কম, তখন উনি মানে কলেজে পড়ে আর কি ফার্স্ট। ওই সময় ওনার একটা অ্যাফেয়ার ছিল। উনি তখন আপনার ঢাকার বাইরে থাকতো, মোফেসল টাউনে। তো সেখানে মানে তাদের অ্যাফেয়ার থাকে এবং এক সময় এই অ্যাফেয়ারের ঘটনাটা জানাজানি হয় ফ্যামিলিগত ভাবে, এবং তখন ওনাদের ফ্যামিলি ওনাদেরকে বিয়ে দেন না আর কি, দুজনকে। ওনাকেও সরিয়ে নেন এবং ওনার যার সাথে অ্যাফেয়ার থাকে তাকেও সরিয়ে নেন। এবং এই ঘটনার কারণে যার সাথে অ্যাফেয়ার ছিল সে একসময় ফ্যামিলির চাপে পড়ে সে কমিট সুইসাইড, সে আত্মহত্যা করে। এবং মানে এটা খুবই তখন একটা মানে খুব বাজে ব্যাপার হয় ওখানে, যেহেতু মানে আর কি তাদের অ্যাফেয়ার ছিল এবং মানে উনি খুব মেন্টালি শক থাকেন কিছুদিন। এবং এর কিছুদিন পরে মানে বেশ অনেকদিন পরে ওনারা ঢাকায় মুভ করে চলে আসেন। ঢাকায় মুভ করে চলে আসার পরে উনি পলাশী এলাকায় ওনাদের ফ্যামিলি ওঠেন আর কি, আজিমপুরের কাছে যে পলাশী এলাকা, ওখানে।
তো ওখানে থাকেন, পড়াশোনা করেন, একসময় উনি ইউনিভার্সিটি লাইফও শেষ করেন, ওই এলাকায় থাকতেন। তো তারপর ওনার বিয়ে হয় এক সময়, বিয়ে হওয়ার পরে উনি ওই বাসাতেই ওনারা থাকতেন। তো ঘটনাটা শুরু হয় তখন থেকে, ওনার বিয়ের পর একটা সময় উনি তখন ওই বাসায় উনি আর ওনার ওয়াইফ থাকতেন, আর কেউ না। উনি রাতের বেলা বাড়ি ফিরতেছিলেন, তা আসার পথে নীল খেতে যে বইয়ের দোকানগুলো থাকে আর কি, ওখানে উনি কিছু থামেন বই দেখার জন্য, পুরনো বই ওনার কেনার ইচ্ছা থাকে আর কি। তো ওখান থেকে উনি বই খুঁজতে থাকেন। তো বই খুঁজতে যে উনি একটা বই পান, যে বইটা উনি দেখে খুব শকড হয়ে যান, বিকজ দ্যাট ওয়াজ দ্য বুক অফ হিম, যেটা উনি গিফট করছিলেন ওনার সেই প্রেমিকাকে ওই সময়। এবং সেই বইয়ের মধ্যে ওনার কথা লেখা ছিল কিছু, এবং উনি লেখাটাই পান। বইটা কোন একজন লেখকের, সুনামধন্য লেখকের, বাংলাদেশেরই। তো এই বইটা যখন নাকি ওই লেখা সহ বইটা দেখেন, উনি প্রচন্ড রকমের শকড হন, এবং শকড হওয়ার পর উনি মানে কিছুক্ষণ মানে দাঁড়িয়ে থাকেন যে কি ব্যাপারটা কি। তো উনি তখন বইওয়ালাকে বলেন কত দাম, বইওয়ালার থেকে উনি বইটা কিনে নেয়, দামাদামিও করেন, একদমই কিনে নেয়। কিনে নিয়ে উনি যখন আসতে থাকেন, বাসায় আসতে থাকেন, তখনই ওনার একটা ঘোর পেয়ে বসে, সাম সর্ট অফ ঘোরের মধ্যে উনি চলে যান, যে একটা ইলুসিভ ব্যাপার, বইটা নিয়ে চিন্তা করতে থাকেন। এবং আসার পরে উনি যখন বাসায় দাঁড়ান, বাসার গেট নক করেন, বাসার ভেতর থেকে কোনো রেসপন্স আসতে থাকে না, যে বাসার ভেতর থেকে কেউ উত্তর দেয় না বা কেউ দরজা খুলবে এরকম কিছু না। তো অনেকক্ষণ উনি বাসায় কড়া নাড়ার পরে এক সময় উনি খুব জোরে জোরে নক করেন। তো ওনার বাসায় মানে এটা ছিল শেকল সিস্টেম আর কি, শেকল দিয়ে উপরে লাগানো থাকে। তো ওনার উপরে ধাক্কা ধাক্কিতে একসময় শেকলটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনি বাসায় ঢোকেন, দেখেন সারা বাসা অন্ধকার, মানে একতলা বাসা ছিল, একতলা বাসা, উপরে টিনের ছাদ দেওয়া। তো এনিওয়ে উনি ভেতরে ঢুকে দেখে যে বাসা অন্ধকার, ওই রুমটা অন্ধকার, যেখানে ঢোকে সেখান থেকে বের হয়ে ওনাদের একটা উঠান ছিল, উঠানের মধ্যে উনি দেখেন কে যেন বসে আছে চেয়ারে। তো চেয়ারের মধ্যে বসে আছে, রাতের বেলা চাঁদের আলো পড়তে সময় বসা। তো উনি আস্তে আস্তে হেঁটে যান, যাওয়ার পর উনি দেখেন যে ওনার ওয়াইফ বসে আছেন, এবং ওয়াইফ চোখ বন্ধ করে বসে আছেন, কোনো কথা বলতেছে না। তো উনি তাকে নাড়া দেন, নাড়া দিয়ে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, মানে কি ব্যাপার। ওয়াইফ কোনো রেসপন্স দেয় না, মানে সে পুরোপুরি আপনার তার সেন্স আছে, বাট সে বসে আছে চোখ বন্ধ করে। তো উনি ওয়াইফকে জিজ্ঞেস করেন, উত্তর পান না। উনি ওয়াইফকে ধরে নিয়ে আসেন, ভেতরে এনে বসান, লাইট জ্বালান, এবং তারপর উনি ওয়াইফকে যখন বেশি জিজ্ঞেস করেন, একটু ঝাঁকা দেন, তখন ওয়াইফ চোখ খুলে যেমন ঘুমায় ছিল। তো ঘুমায় ছিল পরে ওয়াইফ বলে যে আমি খুব মানে একটা স্বপ্ন দেখতেছিলাম, বাজে স্বপ্ন। কি স্বপ্ন? যে তোমাকে কেউ নিয়ে চলে যাচ্ছে, কোথাও নিয়ে যাচ্ছে, আমি ডাকতেছি তুমি শুনতেছো না। তো এটা শুনে উনি একটু বলে যে না আসলে এরকম কিছু না, কি ব্যাপার বুঝলাম না, তুমি উঠানের মধ্যে কিভাবে বললে, আমারও কোনো সেন্স নাই, আমি ওখানে কিভাবে গেছিলাম। এনিওয়ে বাসায় আসেন, উনি বাসায় এসে রাত্রেবেলা যখন নাকি উনি রাত্রে ঘুমাতে যান, উনি ওই দিন ফিল করেন, মানে ওই দিন ফার্স্ট শোনেন যে ওনার ওই উঠানের ওই পাশ থেকে কে জানি কাঁদতেছে রাত্রেবেলা, ডুকরায় ডুকরায় কাঁদতেছে, এবং আপনার মেয়েলি কণ্ঠে কান্না আর কি, খুব চাপা একটা কান্না। তো উনি খুব মানে হকচকায় যান কান্নাটা শুনে, যে এখানে কে কাঁদতেছে বাসার মধ্যে। উনি ওনার ওয়াইফকে ঘুম থেকে ধাক্কা দেন, তো ওয়াইফ ওঠে না, ওয়াইফ ঘুমায় আছে, ওয়াইফ উঠে না। কিন্তু উনি ওই যে ধাক্কা দিয়ে ওয়াইফকে না উঠাতে পারে, উনি উঠে উনি দরজা খুলে উঠানে কোথাও যান, উঠানে কেউ নাই, এবং উনি যখন উঠানে যায় তখন কান্নার শব্দ বন্ধ হয়ে যায়। উনি যখন আবার ফিরে আসেন, ফিরে এসে দেখে যে ওনার ওয়াইফ শুয়ে আছে, তো উনি আবার ঘুমায় যান। তো উনি আবার যখন ঘুমায় মানে শুয়ে পড়ে, শোয়ার পরে উনি উঠানে আবার ওই সে কান্নার শব্দ শুনতে পান, এবং এরপর থেকে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস শুরু হয়, এই রাতে কান্নাটা। এবং ওনার ওয়াইফের মধ্যে কিছু অ্যাবনর্মাল আচরণ উনি দেখেন। তো এরপর একদিন উনি ব্যাক করেন অফিস থেকে ব্যাক করার পর দেখে যে ওইরকমই বাসা অন্ধকার, ওয়াইফ বসে আছে গুটি সুটি মেরে ঘরের কর্নারে। তো ওনাকে দেখে ওনার ওয়াইফ বলে আসবা না, কাছে আসবা না। তো উনি তখন মানে করে লাইট জ্বালে ওয়াইফকে উঠায়, বলে কি হয়েছে। তো ওয়াইফ মানে তখন সেন্সে আসে, এসে বলতেছে যে তুমি যখন ছিল না, এই বাড়িতে একটা মেয়ে হাঁটাহাঁটি করে, এবং এই রুম থেকে যায় ওই রুম থেকে যায়, সে আসে এবং আমাকে মারতে আসছে আজকে। মেয়েটা কি যে মারতে আসছে, বলে ওখান থেকে লাঠি তুলে আমাকে মারতে আসছে, মানে ঘরের যে দরজা লাগানো লাঠি দিয়ে মারতে আসছে। তো উনি বলে এগুলা খুব মানে আজে বাজে কথা, এটা কি সম্ভব, তোমাকে লাঠি দিয়ে কে মারতে আসবে এই সেই। তো উনি এই কথাটাকে মানে ব্লেন্ড করে দেন, বোঝান ওয়াইফকে, এবং উনি তখন চিন্তা করে যে এটা কোনো মানসিক ব্যাপার নাকি। ওনার তখন একবার সেন্স হয় যে আমি বইটা কিনেছি, বইয়ের মধ্যে কি কিছু আছে, সামথিং ইজ ইন দ্যাট বুক। উনি বইটাকে যেখানে রাখছিলেন ওটা খুঁজে বের করে দেখে বই জায়গামতি আছে, উনি রেখে দেয়। এরপরে যেটা হয়, ওই সেম কান্নার আওয়াজ আবার আসে, এবং উনি এবার হঠাৎ করে ঘুম থেকে যে কান্নার আওয়াজ পান, এবং ওয়াইফকে পাশে দেখেন না, উনি দেখে যে ওনার ওয়াইফ ওনার পাশে নাই, ওর ওয়াইফ
উঠে গেছে এবং রুমের দরজা খোলা, বারান্দার ওখানে দরজা খোলা। উনি হেঁটে যায়, হেঁটে যে ওই বারান্দার কাছে দাঁড়ায়, দেখে যে ওখানে ওদের গোসলখানাটা আলাদা ছিল, সেই গোসলখানার সামনে ওনার ওয়াইফ দাঁড়ায় আছে। তো উনি আস্তে আস্তে যায়, ওয়াইফকে ধরে, ওয়াইফ কাঁপছে। তো বলে কি, বলে যে আমাকে এখানে ডেকে নিয়ে আসছে একজন, ডেকে নিয়ে আসছে, একটা মেয়ে ডেকে নিয়ে আসছে, এবং শি ওয়ান্টস টু টেল মি এনিথিং। সে আমাকে মানে ভয় দেখায়, তুমি যখন না থাকো তখন ভয় দেখায়, এবং মানে এরকম এখান থেকে ডেকে নিয়ে আসছে এবং বিভিন্ন রকমের কার্যক্রম করে তুমি যখন না থাকো। তো উনি যেটা করেন, উনি ফার্স্টে ওয়াইফকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। তো ওনার সাইকিয়াট্রিস্ট ওনার ওয়াইফকে দেখে বলে যে তার মেন্টাল কন্ডিশন ঠিক আছে, কোনো সমস্যা নাই, দ্যার ইজ সামথিং এলস। পরবর্তীতে উনি এক হুজুরের সহযোগিতা নেন। তো হুজুর বলে যে আপনাদের কেউ হয়তো কিছু করতে পারে, আমি আপনাদের দোয়া পড়ে দেই, আপনারা দেখেন সব ঠিক হয় কিনা। তো দোয়া পড়ার পরে ওনাদেরকে যে তাবিজ দিয়ে দেয়, কিছুদিন ওনার ঠিক ছিল আর কি। তো উনি এই ব্যাপারটাতে পুরোপুরি ওরকম ভাবে হয় না আর কি, মানে এই কান্নাকাটিটা আর শোনা যায় না, বাট উনি স্যাটিসফাই পুরোপুরি হয় না ব্যাপারটাতে। তো উনি পরে যেটা করেন, নিজের বুদ্ধিতেই উনি একদিন ওই বইটা নিয়ে যান, বইটা নিয়ে যে উনি রেখে আসেন, অন্য এক ফ্রেন্ডের বাড়িতে রেখে আসেন, মনে করছে যে এই সমস্যার থেকে সমাধান হবে। বাট অ্যাকচুয়ালি যেটা হয় যে ওই ওনার ওয়াইফের যে ওই দেখা দেখির প্রবলেমটা তখন ওই বাসা ওইভাবেই থাকে, মানে এই বিভিন্ন রকম জিনিস দেখতে থাকে। ফাইনালি উনি যেটা করেন, উনি একদিন ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেন যে মেয়েটা কেমন দেখতে, তোমাকে যে ভয় দেখায়। তো ওয়াইফ যে বর্ণনাটা দেয় সেটা হচ্ছে ওনার সেই এক্স প্রেমিকার মতো, পুরোপুরি সেই একই রকম একটা বর্ণনা ওনাকে দেয় যে এরকম দেখতে, এরকম। তো উনি বোঝে জিনিসটা মানে সামথিং হ্যাজ টু ডু উইথ হিজ পাস্ট। তো উনি যেটা করেন, উনি একজন ভালো ইসের খোঁজ করেন, মানে হুজুর বা কামেল মানুষের, যার কাছে গেলে কিছু হবে। তো উনি তার কাছে যান, যাওয়ার পরে বলেন জিনিসটা কি। তো সে হুজুর ওনাকে বলেন যে দেখেন, প্রেতাত্মা বিষয়টা আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না, বাট সামথিং এরকম কিছু অনেক সময় থাকে না, বাট অনেক সময় তাকে অতৃপ্ত কিছু আছে, মানুষকে অনেক সময় ডিস্টার্ব করে। তা আপনি যেটা করবেন, আপনি এখন থেকে তাবিজ দিয়ে দেয়, যেটা নিয়ে আপনি চলাফেরা করবেন, এবং আপনি এই ধরনের জিনিস অত ফেস করবেন না। আর আপনি ওই যে বাসায় এখন আছেন সেই বাসায় থাকবেন না, আর ওই যে বইটা নিয়ে গেছেন এটা কখনো নিয়ে আসবেন না আপনি। তো ওই ভদ্রলোক এই প্রসিজার গুলো ফলো করে, বাট স্টিল ওনার নাকি এখন এই ধরনের জিনিস এখন উনি ফেস করছেন আর কি। ফেস করছেন আর কি। অনেক ধন্যবাদ বাবু ভাই আপনাকে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এসএমএস আমাদের কাছে অলরেডি চলে এসছে। রতন আমাদের এসএমএস করেছেন আমাদের রাজন ভৌমিক, তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। ওয়েলকাম টু রেডিও ফুর্তি, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। আর যে ফাহিম চিটাগং থেকে আমাদের এসএমএস করেছেন, অভিজিৎ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, অমি এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি এমডি রতন, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মাহমুদ, এসএমএস করেছেন আমাদেরকে FM জাহিদুল, এছাড়াও আমাদের এসএমএস করেছেন অভিজিৎ, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি বাদশাহ এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি জাকিয়া সহ আরো অনেকে। আমি অনেকের এসএমএস কিন্তু পড়তে পারলাম না আজকে অনেকে এসএমএস করেছেন, অনেকের কাছ থেকে প্রশংসাও পেয়েছি, অনেকে অনেক ঘটনা নিয়ে অনেক কথাও বলেছেন। বাট শেষ করব যেটা বলে, সেটা হচ্ছে যে আসলে আমি আজকের ঘটনাগুলো বেশ এনজয় করেছি এবং আশা করছি যে অনেকেই আমার মতো এনজয় করেছেন। আমার কাছে আজকে আপাতত এই মুহূর্তে আর ঘটনা বলার মতো বা ঘটনা শোনানোর মতো কোনো সময় নেই। অনেকেই বলছেন যে আমাদের জীবনে কোনো ঘটনা ঘটছে কিনা, না আমাদের জীবনে ঘটছে না, তবে মাসুমের সাথে খুব একটা অদ্ভুত ঘটনা ঘটছে। তবে এটা যদি সত্যিই প্রমাণিত হয়, আমাদের মানে এটা একটা প্রবলেম, এটা একটা টেকনিক্যাল প্রবলেম। এখনো পর্যন্ত আমরা জানি না টেকনিক্যাল প্রবলেম নাকি, আমরা বলছি টেকনিক্যাল, মাসুম বলছে না এটা প্যারানর্মাল। তো এটা হচ্ছে আসলে প্রমাণ পাওয়া যাবে আমাদের টেকনিক্যাল হেডের সাথে কথা বলার পরে। মাসুম আপনি তো নিশ্চিত মোটামুটি, না? মাসুম নিশ্চিত, মাসুম বলছে